আমি পরিচয় করে দিতে চাই আলোচকদের সঙ্গে। আছেন আহসান আকবর, ঢাকা লিস্ট ফেস্ট 2016-এর কো-ডিরেক্টর, লেখক, কবি। আছেন ফারুক ওয়াসিফ, লেখক, সাংবাদিক, লেখক সাংবাদিক মাহবুব আজিজ আছেন, এবং আছেন লেখক আকিমুন রহমান। আসলে যুদ্ধ শেষের যুদ্ধ, এই শিরোনামটি যখন আমি প্রথম শুনলাম, আমি যদি একটু আলোচনাটার একটা মানে শুরু করে দেই, আমার কাছে মনে হচ্ছে যে বাঙালির যুদ্ধটা তো আসলে শুনলেই, যেহেতু আমরা একটা সশস্ত্র সংগ্রাম, মানে ভীষণ গৌরবময় একটা সশস্ত্র সংগ্রামে জিতে দেশ স্বাধীন করে নিয়ে এসেছি, যুদ্ধ শুনলেই একটা সশস্ত্র সংগ্রামের চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। কিন্তু বাঙালির যুদ্ধের ইতিহাস, দীর্ঘ ইতিহাস, সেটা যদি আমরা, বা সেই যুদ্ধকে যদি আমরা এখনও চলমান মনে করি, সেটা যদি আমরা নজর করি, তাহলে দেখব যে একদিকে যেমন মিছিল, মিটিং বা পরে একেবারে সম্মুখ সমরে যুদ্ধের ঘটনা ঘটেছে, অন্যদিকে আসলে যুদ্ধের লক্ষ্য নির্ধারণে একটা মনোজাগতিক পরিবর্তনের জন্য বাঙালির লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সচেতন মানুষ তারা কাজ করেছেন। যে কারণে ধরুন বাঙালি জাতীয়তাবাদ কিংবা ধর্মনিরপেক্ষতা, আমাদের রাষ্ট্রের যে চার মূলনীতির দুটো, বা সমাজতন্ত্র, এগুলো কেন বাংলাদেশের, বা বাংলাদেশ কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশি হলো, বা সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল নীতি হিসেবে এগুলোকে কেন ধারণ করা হলো, সেটা নিয়ে একটা বিতর্ক কিন্তু এখনও চলমান আছে। যে অনেকেই মনে করেন যে এটা আসলে হয়তো কৃষক জনতার দাবি ছিল না, এটা হয়তো বা একরকম লেখক, বুদ্ধিজীবীরাই চাপিয়ে দিয়েছেন। আমার কাছে অনেক সময় মনে হয় যে সেই যুদ্ধটা এখনও চলমান আছে, যে মনোজাগতিক দিক থেকে যে যুদ্ধ জয়ের কথা ছিল আমাদের, সেই মনোজাগতিক যুদ্ধ জয়টা পুরোপুরি সম্পন্ন হয়নি। আমি যদি ফারুক ওয়াসিফ আপনাকে দিয়ে শুরু করি, আমি এভাবে দেখেছি যুদ্ধ শেষের যুদ্ধকে, আপনি কিভাবে দেখেন? মানে একদিক থেকে তো ঠিকই, আমরা মানে খুবই যে সময়ে এখন আছি, এই যে এখন আমাদের এই যুদ্ধের এখনটা শেষ হয়নি। 71-এ বলতাম যে এখন যুদ্ধ হচ্ছে, এবং আমরা যখন যুদ্ধের কথা বলি তার পাশে আরেকটা দিক আমরা আসলে ততটা আলোচনায় আনি না, সেটা হচ্ছে দাঙ্গা। 46-এ দাঙ্গা হয় এবং দেশভাগ হয়, সেইটার একটা কিন্তু স্মৃতি, 71-এর যুদ্ধের স্মৃতি, এবং যুদ্ধের যেমন গৌরবের দিক, কিন্তু তার ভেতরে যে গণহত্যা, নিপীড়ন এবং রাজনৈতিক দোদুল্যমানতা একটা অংশের হচ্ছে জনগণের বিপক্ষে থাকা, এবং যাকে বলে যে হারানো, যারা জীবন হারালো বা সম্পত্তি হারালো, তো এই সম্পূর্ণ হারানোর স্মৃতিটা কিন্তু আমাদের এখনও শাসন করে যাচ্ছে। মানে আরো অনেকগুলো যুদ্ধ প্যারালালি চলছে, এবং একটা যুদ্ধ আরেকটা যুদ্ধের কথা মনে করায়, ইরাকের যুদ্ধ 71-এর যুদ্ধের কথা মনে করায়, বা নাসিরনগরের দাঙ্গা হয়তো 46-এর দাঙ্গার কথা মনে করায়, যদিও নাসিরনগরটা দাঙ্গা বলা যায় না। কিন্তু আমরা যেখানে মানে আনছি যে আমাদের আসলে স্মৃতিটা, যুদ্ধের স্মৃতি, এটা আমাদের শাসন করছে। এজেভান তোদরভ তিনি একটা আলোচনা করেছিলেন, ফরাসি, উনি বলছেন যে মেমোরি অ্যাজ এ রিমেডি অফ এভিল। তো সেখানে তিনি আলোচনা করছেন যে কিছু স্মৃতি আসলে বাছাই করা দরকার। আসলে স্মৃতি তো একভাবে বাছাই করা, মানে আমরা কিছু ভুলে যাওয়ার ব্যবস্থাপনাটাই হচ্ছে স্মৃতি। তো কিছু স্মৃতি আমরা ভুলে যাই এবং কিছু স্মৃতি মনে রাখি। আমাদের এখানে 71-এর স্মৃতিটা যে পরিমাণে জাগ্রত, সেটা এক একজনের এক এক রকম তার রাজনৈতিক ব্যবহার। উনি বলছেন যে এইটা কখনো কখনো ক্ষতিকর হতে পারে একটা জাতির জন্য, কারণ কিছু স্মৃতি তার যদি সে ম্যানেজ করতে না পারে, তাহলে সেটা একটা ওপেন ওন্ডের মতো, একটা খোলা ক্ষতের মতো রক্ত ঝরাতে থাকে এবং এই যুদ্ধটা শেষ হয় না। ফলে আমরা বোধহয় আমাদের এই দুইটা দাঙ্গা, 46-এর এবং 47-এর দেশভাগ এবং 71-এর যুদ্ধ মিলে আমরা কিন্তু দুটো স্মৃতির একটা ব্লক, যেটা গ্রামসির অর্থে যে হিস্টোরিক্যাল ব্লক, একটা 46-47-এর ব্লক, যেটা কিছুটা মুসলিম পরিচয়, আর আবার 71-এর থেকে তো একই স্মৃতি তাড়া করেও বেড়ায় না, মানে তাড়া করে বেড়ানোর ক্ষেত্রেও আসলে কাকে কোন স্মৃতি বেশি তাড়া করে বেড়াবে, কোন অংশে ছিল, হ্যাঁ, সেটাও খুব হয়তো বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই ফলে এই স্মৃতির যুদ্ধটা কিন্তু আমাদের এখনো চলছে, এবং সেইটার বোধহয় আমরা গণ আদালতের বিচার, তারপরে যুদ্ধাপরাধের বিচার আইসিটি ইয়েতে, তার মধ্যে দিয়ে কিন্তু তার মীমাংসাটা হয়নি। ফলে যেটা হচ্ছে যে আমাদের এই 47 এবং 71 ব্লক, এই দুটো মুখোমুখি হয়ে আমাদের এই সমাজকে কিন্তু আবার আরেকভাবে বিভক্ত করে ফেলেছে, এবং যেটা শেষ পর্যন্ত রাজনৈতিক একটা জনগোষ্ঠী হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদের অস্তিত্বকে ভেতর থেকে এবং বাইরে থেকে আমি মনে করি যে একটা চরম একটা সংকটের মুখে, যেটা আমরা 71 সালের পরে বোধহয় এই প্রথম আবার পড়ছি। এবং দেখেন যে যুদ্ধ কিন্তু আমাদের চারপাশে আছে,
রোহিঙ্গাদের উপর যে হামলাটা হলো, 60 জন হেলিকপ্টার গানশিপ দিয়ে রকেট দিয়ে মেরে ফেলা হলো, এবং আমাদের সীমান্তে তারা উদ্বাস্তু হিসেবে আসলো, আমরা কিন্তু তাদের আশ্রয় দিলাম না, এবং আমরা তাদেরকে একটা হুমকি মনে করছি। এখন এই যে হুমকির নির্মাণ, এটা ওই রাপাঞ্জেলের গল্পের মতো, ফেরি টেলের, যে ওর মা বলছে একটা মিনারের মধ্যে বন্দি করে যে তুমি যদি বাইরে যাও, বাইরের পৃথিবী হচ্ছে খারাপ, সবাই তোমাকে শেষ করে ফেলবে। এবং এই যে আদার, ওকে একটা বন্দি করে আমরা একটা ভয়ের একটা কুঠুরির মধ্যে আমাদের বন্দি করা হচ্ছে, এবং সেখানে বিভিন্ন রকম ভয়, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ মনে করে যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা তাদের ভয়ের জায়গা, আবার দুনিয়াব্যাপী ভয়ের জায়গা হচ্ছে মুসলিম, দেখানো হচ্ছে মুসলমানরা হচ্ছে তোমার ভয়ের উৎস। ট্রাম্প সেটা দেখিয়ে ভোট জিতলেন। বা পুরো ইউরোপে আমরা দেখব যে একসময় যেটা বলা ইহুদিদের যে বিদ্বেষ ছিল, ইহুদিদেরকে বলা হতো যে তাদের জন্যই ইউরোপে অশান্তি, তাদের জন্যই দারিদ্র্য, তারাই সমস্ত সমস্যার কারণ। আজকে ইহুদিদের জায়গায় কিন্তু মুসলমানদের বসানো হচ্ছে। ফলে একজন আপাত শান্তির মধ্যে বাংলাদেশে বসেও একজন কিন্তু যুদ্ধের হুমকি সেই ট্রাম্পের ভাষণেও দেখতে পারে, সিএনএনে দেখতে পারে, বিবিসিতে দেখতে পারে। ফলে আমাদের যে একটা ট্রমা, সমস্যা থেকে আসলে হয়তো কোনো সমাজই মুক্ত নয়, মানে গোটা সেটাই পৃথিবী হয়তো আমরা ধর্মের যুদ্ধেও দেখি, সেটাই আমরা নাসিরনগরেও দেখি। আমি আহসান আকবর আপনার কাছে যেতে চাই, মানে যুদ্ধ শেষের যুদ্ধ, যুদ্ধ কি শেষ হয় নাকি এই চলমান যুদ্ধে আপনার যুদ্ধটা কি দেখেন? মানে ফারুক ওয়াসিফ বলছিলেন যে তিনি মনে করেন যে আবার একটা বড় সংকট মানে এই সময়টায় তিনি দেখতে পাচ্ছেন, সেটা কি আমরা এই সময় পার করছি বলে, নাকি এটা সব সময়ের জন্যই আসলে সত্যি যে মানুষের নিজের পরিচয়কে খুঁজে যাওয়া এই মানে যুদ্ধটা চলমান কিনা? না এখন হ্যাঁ, ধন্যবাদ নবনীতা। আমি মনে করি আমি যেভাবে দেখছি প্যানেলটাকে, যে যুদ্ধ শেষের যুদ্ধ, আমরা যখন এটা নির্বাচন করছিলাম প্রোগ্রামে ইনক্লুড করার জন্য, যে আমাদের সবারই তো যুদ্ধ চলতে থাকে সব দেশেই, সব জাতির মধ্যেই, কিন্তু আমাদের এখন যুদ্ধটা একটু প্রকট আকারে ধারণ করেছে। এই যে রিসেন্ট যে ইভেন্টসগুলো হলো, ব্লগার কিলিংস, তারপরে আপনার এই যে অ্যাটাক অন হোলি বেকারি, তো এটা আমাদেরকে আবার মনে করাই দিচ্ছে যে অ্যাকচুয়ালি যুদ্ধ যেন আরও খুব প্রকট আকারে মুখের সামনে এসে পড়েছে। এটার কারণ কি? এটার কারণ তো অনেকগুলো, একটা দুটো কারণ তো না আসলে, এবং এটা মানে আরও গভীরে যেতে হবে। কেন আমাদের এত সুন্দর কালচারাল হেরিটেজ আছে, রিচ হেরিটেজ আছে, আর এই যে সেকুলারিজমের ব্যাপারটা, এটা তো আসলে মানে সবাই বলছে যে ঠিক আছে এটা তো 71-এ আমাদের সংবিধানে ছিল, কিন্তু আসলে তো আমরা জাতিগতভাবেই সেকুলার, ধর্মনিরপেক্ষ ধর্ম। আমরা তো আসলে মানে ব্রিটিশরা এসে সব গ্যাঞ্জাম শুরু করলো আমাদের মধ্যে, খুব সহজভাবে বলতে গেলে। তার আগে তো আমরা একসাথেই বসবাস করতাম, একসাথেই ছিলাম। তো এখন দেখা যাচ্ছে যে একটা সংখ্যাগরিষ্ঠ যে দেশে তো মুসলমান এখানে, তো এখন যে র্যাডিক্যালিজমের যে রাইজটা হয়েছে, তো দেখা যাচ্ছে এটা ইসলামের নামে হচ্ছে, কিন্তু আসলে কি ইসলাম কতখানি এখানে জড়িত? কারণ আপনি যদি একটু ইতিহাস ঘাটেন, 70-এর দশকে ইউরোপে ওখানে কিন্তু রেড ব্রিগেড ছিল, বাদে মাইনফ ছিল, ওরাও কিন্তু ওই ইউথটা ওই র্যাডিক্যাল লেফট, এবং ওরা ওই বম বানাতো, মানুষ মারতো, ওটাই ছিল ওদের পলিটিক্স। তা আমাদের ইউথটাও এখন ওইদিকে যাচ্ছে ইসলামের ছত্র ছাড়ায়। তো এই জন্য ফারুক ওয়াসিফের কথা বলতে গেলে ওই যে উনি বললেন যে ইহুদির জায়গাটা যে আমরা ধারণ করেছি, ওটা তো সারা বিশ্বেই, এবং আমাদের এই যে লোকাল যারা, এর একটা ফ্র্যাঞ্চাইজ হয়েছে সেটার আর কি, তারা কানেক্ট হচ্ছে আর কি থ্রু ইন্টারনেট অ্যাজ ওয়েল। সিএনএন, বিবিসি তো আছে, তাছাড়া ইন্টারনেটে অনেক আনফিল্টার্ড ইনফরমেশন পাচ্ছে আমাদের ইউথ। সেটা মানে কন্ট্রোল করার কোনো উপায় নেই, কন্ট্রোল করা উচিত না আমি মনে করি, কারণ অলরেডি আইসিটি ল, যেটা আমি খুব বিরোধিতা করি, ওটা নিয়ে অনেক সমস্যা আছে আমাদের। তো তারপরে যদি আমরা ইন্টারনেটের উপর আরও যদি মানে মানে নিষেধাজ্ঞা বারণ করি, তাহলে তো আরও সমস্যা হবে। তো ওই কারণে এখন যুদ্ধটা যেটা মানে সেকুলারিজমের মানে বিষয়ে যে লড়াই, মানে সেকুলারিজমের ধারণা নিয়ে যে লড়াই, সেই লড়াইটাকেও একটা দীর্ঘ সময় ধরুন 2013 থেকে আসলে এই কমাস আগে পর্যন্ত হয়তো আমরা ভেবে আসছিলাম যে এটাও খুব বাংলাদেশ স্পেসিফিক কিনা, মানে আমাদেরই একেবারে মুখোমুখি দাঁড়িয়ে পড়তে হলো কিনা ধর্ম আর সমাজ, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করবে, এই দুই ধারণার মধ্যে তর্কটাকে। কিন্তু ধরুন ট্রাম্পের নির্বাচনটা আমাদেরকে তো হঠাৎ করে মনে করিয়ে দিল আসলে এর মধ্যে পৃথিবীতেই এই সেকুলারিজমের ধারণার প্রতিরোধে, প্রতিবাদে, মানে বিরুদ্ধে অনেকগুলো শক্ত অবস্থান দাঁড়িয়ে গেছে। আপনি যদি ব্রেক্সিটের নির্বাচনের কথা বলেন, আপনি যদি মানে রাশিয়ায় পুতিনের উত্থান দেখেন, ফ্রান্সে, জার্মানিতে ডানপন্থী দলগুলোর উত্থান দেখেন, তার মানে সারা পৃথিবীতেই আসলে সেকুলার ধারণার বিরুদ্ধে কোথাও ইসলামিস্ট আন্দোলন, কোথাও হোয়াইট
সুপ্রিমিস্ট আন্দোলন দানা বেঁধে উঠছে। কাজেই এটা তো আছে, যুদ্ধটা তো সর্বাঙ্গীন হয়ে উঠছে। জরুরি হয়েছে এবং এটা আমাদের জন্য আরো খারাপ সংবাদ। হ্যাঁ, সেটাতে যদি কিছু যোগ করতে চান বিশ্ব প্রেক্ষাপটে। বিশ্ব প্রেক্ষাপটে আমি একটু ডাইগ্রেস করব, সেটা হলো যে আমি দেখলাম যে বাইরের প্রেস যখন রিপোর্ট করে আমাদের কথা, তখন ওরা এই যে আমাদের যে ব্লগার কিলিংস, এটাতে খুব হাইলাইট করে অনেক রিপোর্টাররা করেছে এবং ভালো করেছে, কিন্তু যে একটা ইনফরমেশন ওরা মিস করে প্রতিবার, সেটা হলো যে ৭১ যে পরাজিত শক্তি, তাদের যে একটা খুব ভিতরে স্পৃহা ছিল যে তারা একবার ফেরত আসবে, এবং এই যে গণজাগরণ মঞ্চ হলো, শাহবাগ যে আন্দোলন শুরু হলো, তখন যে লিস্টটা পার করলো তারা ৮৪ জনকে তারা অ্যাটাক করবে, এইগুলো ছিল তাদের একটা প্রতিশোধের ইচ্ছা আর কি, কারণ তাদের এখন পাওয়ার নেই, তারা এখন ফেরত আসতে চাচ্ছে, এবং এই গ্রুপটাকে সাইলেন্স করার জন্যই তাদের এই যে টার্গেটেড কিলিং। তো ওই কারণে আসলে আপনার প্রশ্নটা কি ছিল ভুলে গেলাম। এটা মানে আমি বলছিলাম যে সারা পৃথিবীতেই আসলে সেকুলারিজম প্রতিষ্ঠাটা একটা হুমকির মুখে পড়ছে কিনা, মানে যেসব স্টেটই একরকমের ধর্মকে ইররেলেভেন্ট করে রাজনীতি এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে চেয়েছে। আমি আবারও আসবো আসান আপনার কাছে এই প্রসঙ্গে। আকিমুর রহমান, আপনি নারীবাদী লেখা লেখেন, যতটুকু পড়েছি, আপনি যদি আমাকে বলেন যে আপনার যুদ্ধটা তো আবার আরেক যুদ্ধ, মানে নারীর যেই আদারিংয়ের কথা ফারুক ওয়াসিফ বলছিলেন, সেই আদারিং বা সেই অন্য পক্ষ হয়ে করে তোলা হয়ে ওঠার সংগ্রামটা তো নারীর মানে অবিরত চলছে। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। সবাইকে অভিবাদন জানাই। আমি বলতে চাই যে যুদ্ধটা চলছে আমার দেশে, আমাদের সকলের ভেতরে যে যুদ্ধটা চলছে, সেটিকে আমরা প্রথমেই নারীবাদীর প্রেক্ষাপট থেকে দাঁড় না করাই। আমরা চলে যাই দেশের প্রতিটি ঘরে, আমাদের মেয়েরা কিভাবে কি অবস্থায় আছে, আমাদের মানুষেরা কিভাবে কি অবস্থায় আছে। যেমন এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করাই, সেখানে আমি দেখি যে আমার ছাত্ররা, যদিও সেটা ইংরেজি মাধ্যমের পড়াশোনা, সেখানে আমার ছাত্রদের যখন আমি জিজ্ঞেস করে দেখি যে তোমার জাতীয় সঙ্গীত কি তুমি পারো, দেখতে পাই যে জাতীয় সঙ্গীতের ৩টি লাইনের বাইরে ওরা কিছুতেই পেরে ওঠে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তার মানে ২ লাইন। তারপরের ওটা দিয়ে কি দরকার হবে সে কিন্তু তার স্কুলে জেনে আসেনি, তারপর কলেজে জেনে আসেনি, বা বাসায়ও কিন্তু সেই বিষয়টা তার জেনে ওঠা হয়নি, এবং সে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়ে চলে যাচ্ছে। এই যে তখন দেখা যাচ্ছে যে, এবং সে বোধ করছে সমাজ বাস্তবতা, তার পারিপার্শ্ব তাকে বোঝাচ্ছে যে এগুলো আসলে না জানলেও হবে। তুমি এবং আমি আমার সহকর্মীদের দেখি, তারা খুব গৌরবের সঙ্গে এবং অতি শ্লাঘার সঙ্গে বলেন যে তারা বাংলাটা বিশেষ পারেন না, এবং তার সঙ্গে আমাদের ছাত্ররাও শিখে উঠতে যে বাংলাটা না পারলেও হবে। তখন বোঝা যাচ্ছে, তখন আমি বুঝতে পারি আমার সামর্থ্যটুকু দিয়ে যে আসলে বড় রকমের যুদ্ধ চলছে। ৫২-র আগে থেকেই তো চলছে। দেশ স্বাধীন হলো ৪৭-এ, তারপর উর্দুকে চাপিয়ে দেওয়া হলো আমাদের জন্যে, তারপর বাংলা ভাষাকে সম্পূর্ণ রকমে দূষণগ্রস্ত করার জন্য তাকে ইসলামীকরণের একটা বিপুল চেষ্টা চলল, যেটাকে ৫২-র ভাষা আন্দোলন বদলে দিল, এবং তারপর আমরা বিশুদ্ধ রকমের বাঙালি হওয়ার জন্য চেষ্টা শুরু করলাম, এবং যে শুদ্ধতা ৬০-এর দশকে দেখা গেছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় দেখা গেছিল, দেশ স্বাধীন হওয়ার পরে যে আবেগটা আমাদের তীব্রভাবে আলোড়িত করেছিল, আমরা স্বপ্ন দেখেছিলাম বাংলায় আমাদের সকল শিল্পকর্ম, সকল গবেষণাকর্ম সম্পন্ন করব, তার সঙ্গে আমরা বাইলিঙ্গুয়াল, দ্বিভাষিকও হব যখনই দরকার হবে। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি দিকে দিকে যে আমার ছাত্ররা, আমার সহকর্মীরা, আমার আশেপাশে আমরা বাংলা জানাটাকে খুব লজ্জাজনক মনে করছি। আমার মনে হয় যুদ্ধটা এখানে ঘরে ঘরে আমরা বোঝাচ্ছি যে তোমার বাংলা জানতে হবে না। সেই ইংরেজিও যে খুবই দক্ষভাবে, খুবই পরিশীলিতভাবে শিখে উঠছি তাও কিন্তু নয়। মানে দেখা যাচ্ছে যে একটা আধা খেচরা অবস্থার ভেতরে পুরো জাতিটিকে নিয়ে আমরা যাচ্ছি, এবং আমরা খুব একটা পরোয়া করছি না। আমি আসবো আপনার কাছে আবারও, যে সেখানে লেখকরা কি করতে পারেন। মাহবুব আজিজ, আপনার কাছে যেতে চাই। ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে, আশা করি। তো যুদ্ধ শেষের যুদ্ধ, যেই বিষয়টা আমরা আলাপ করছি, আমার কাছে মনে হয় যে আসলে মানবিক জীবনের যে সন্ধান, সেই সন্ধানই হচ্ছে যুদ্ধ, এবং সেটা লেখক বৃহত্তর জনমানুষের আলাদা কিছু নয়, জনগোষ্ঠীরই একটি অংশ। আর 10 জন যেই যুদ্ধটি করেন সবসময় অহর্নিশ, তারই অনুরণন আসে লেখকের লেখনীতে, তার কাজে। তো এই লেখক যখন একটি সন্ধান করে যে আমার যুদ্ধটি কী, অথবা আমরা যখন সন্ধান করতে চাই, তখন আমরা কিন্তু
ভুলে গেলে চলবে না যে আজকে যেই সমস্ত কথাগুলো বলছি এর পেছনে আমাদের একটি দীর্ঘ বিস্তারিত ইতিহাস আছে, যা আসলে এখানে আলাপ করার মতো বাস্তবতা নেই। তবে খুব সংক্ষিপ্তভাবে আমি বলি, আপনারা একটু স্মরণ করুন যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ আইনটি হয়, তার আগে 1765 সালে বাংলা, বিহার ও উড়িষ্যা একসঙ্গে ছিল। এবং তখন বলা হলো এরকম, লর্ড কার্জন বা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, একজনের একটা চিঠিতে এরকম উল্লেখ আছে যে বাঙালি মাত্রই খুব প্রবল আত্মগর্বে গরিয়ান এক জাতি, এদের একসাথে রাখতে দেওয়া ঠিক হবে না, এত বড় একটি ভূগোল এদের দেওয়া যাবে না, এদেরকে ভাঙতে হবে। বাংলা, বিহার ও উড়িষ্যা তখনই ভাঙার একটা চেষ্টা করা হলো এবং তারপরে বিভিন্ন সময়ে এই চেষ্টার 1905 সালে গিয়ে এটা বাস্তবায়ন হলো। 1906 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটি আরও অনেক পরে 1971 সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। কোন অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছিলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং তারপর যে আন্দোলনটি শুরু হলো, আমাদের সেই বিখ্যাত ক্ষুদিরামের কথা আপনাদের মনে পড়ে, 1908 সালে উনি বোমা বানাতে গিয়ে নিহত হলেন, শহীদ হলেন, তার সেই বিখ্যাত গান। এবং 1911 সালে বঙ্গভঙ্গ এটা রদ করা হলো, মানে এটাকে নস্যাৎ করে দেওয়া হলো 1911 সালে, যে এটা সম্ভব নয়, এখানে বঙ্গ একসঙ্গেই থাকবে। এই একসঙ্গের যে বঙ্গ সেটি কিন্তু 1947 সালে আবারও ভঙ্গ হলো এবং পূর্ব পাকিস্তানে যুক্ত হলো পূর্ববঙ্গ, আর পশ্চিম বঙ্গ যেটি সেটি যুক্ত হলো ভারতের সাথে। এখন আপনি দেখতে পান যে এর পেছনে রাজনীতিটি কি, এদেরকে একসঙ্গে থাকতে দেয়া যাবে না। 1947 সালে যখন এটি হয়ে গেল, কিভাবে পাকিস্তানটি তৈরি হলো? ধর্মের ভিত্তিতে একটি দেশ আলাদা হলো, আর কিছুই না। যার সঙ্গে আমি পাশে আছি, আমার শত শত বছরের বৃক্ষ, আমার শত শত বছরের গাছ, আমার আকাশ, আমার নদী সব ছেড়ে আমাকে এক রাতে আমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, দাদা, নানা সহ আমাকে ভারতের দিকে চলে যেতে হলো এবং ভারত থেকে কাউকে কাউকে চলে আসতে হলো। এই যে দেশভাগের যে মর্মন্তদ আর্তনাদ, তা কিন্তু আমরা সাহিত্যে পাই। লেখক এই যে তখন যে যুদ্ধ চলেছে সে যুদ্ধ থেকে নিজেকে আড়াল করেননি, যেমন মানুষেরাও আড়াল করেনি। এখনও আপনি 80-90 বছর বয়স্ক মানুষদের এই দেশভাগের আর্তনাদ ক্ষতচিহ্ন বহন করতে দেখবেন। এবং এই ক্ষতচিহ্নেরই ধারাবাহিকতা হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধ, কারণ ধর্মের ভিত্তিতে একটি দেশ কোনোভাবেই আলাদা হতে পারে না। ধর্ম সংস্কৃতির একটি অংশ মাত্র, এটি সংস্কৃতির প্রধান চালিকা শক্তি নয়। এর প্রধান চালিকা শক্তি আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ভাষা, আমাদের রুচিবোধ, আমাদের চেতনা, আমাদের যা আমরা অন্যান্য কিছু চর্চা করি, সেভাবে একটি সংস্কৃতি তৈরি হয়। আমাদের সঙ্গীত, আমাদের নদী, আমাদের বৃক্ষ, আমাদের পশু পাখি সব কিছু, যার সঙ্গে আমাদের পশ্চিম পাকিস্তানের 1200 মাইলের ভৌগোলিক দূরত্ব থাকলেও আসল দূরত্ব ছিল কয়েক লক্ষ মাইল, যা কোনোদিন একসঙ্গে হতে পারে না। যেটারই ফলশ্রুতি 1971-এর মুক্তিযুদ্ধ, এবং সেইখানে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেলাম। এর মধ্যে কয়েকটি বড় বড় ঘটনা আছে, আপনারা জানেন 1952, 1969, 1971, আপনারা সকলেই এই বিষয়ে অবগত। এবং তারপরে কিন্তু 71 থেকে আমাদের আজকের যেই 45 বছরের পথ পরিক্রমা, এগুলো আপনাদের অজানা নয়। আমি শুধু আপনাদেরকে দৃষ্টি রাখতে বলবো যে আজকেও কেন আমাদের যুদ্ধ নিয়ে কথা বলতে হয়, এবং আমার ধারণা আর 50 বছর পরেও। আপনার এই ব্যাখ্যাটাই আমি জানতে চাইছিলাম মাহবুব আজিজ, যে আপনার কি মনে হয় কেন তাহলে কথা বলতে হয়? আপনি বলছিলেন যে আত্মগর্বে আত্মগরিয়ান জাতি, কাজে আপনি ওই একটা মানে ষড়যন্ত্র, একটি রাজনীতির কথা বলছিলেন যে কারণে এই বাঙালিকে বিভক্ত করতে হলো। কিন্তু সেই বাঙালি তো ধর্মের ভিত্তিতে বিভক্ত রাষ্ট্রে থাকবে না বলে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হলো। আমরা যদি আমাদের পাড়ের বাঙালির কথা বলি, বাঙালি জাতীয়তাবাদের জন্য দেশ স্বাধীন করলো, সেই বাঙালি কি এখনো খুঁজে পেয়েছে যে সে বাঙালি হবে না মুসলমান হবে, মানে এবং সে কেন তার রাষ্ট্রে তাহলে এই আদারিং এর ঘটনাটি ঘটায়, মানে সে আরেকটি অন্য পক্ষ তৈরি করে? নিশ্চয়ই এই জায়গাটিতেই আসলে সবচেয়ে বড় প্রশ্নের উত্তরটি লুকিয়ে আছে। আপনি দেখেন যে আমি যেই ঘটনাগুলোর কথা সংক্ষেপে বললাম, বঙ্গভঙ্গ, 1947 এবং 71, এর মধ্যে কিন্তু আমরা ভুলে যাই না যে এখানে শ্রেণী কাজ করে। আসলে পৃথিবীতে ধর্ম হচ্ছে দুটি, একটি ধনী আর একটি দরিদ্র। এছাড়া আসলে আর ধর্ম সব বানানো মানুষের স্বার্থের জন্য। আমি তখনই মুসলমান হই যখন আমার প্রয়োজন হয়, আমি তখনই হিন্দু হই যখন আমার প্রয়োজন হয়। আজকে নাসিরনগরে যখন দুর্ঘটনা বা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে, এটা দুর্ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত এবং এটা একটি লুণ্ঠন। এটা করছে একটি
ধনিক সম্প্রদায়ের একটি অংশ। তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত, কখনো এই দল, কখনো সেই দল, কখনো রাজনীতি, কখনো নানান রকম শক্তি। কিন্তু আসল কথাটি হচ্ছে যে আমি দখল করে নেব, এবং দখলটা বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোর মাধ্যমে হচ্ছে। এই প্রথম থেকেই যখন এই সংঘর্ষগুলো হচ্ছে, তখন কিন্তু একটি সমতা ভিত্তিক সমাজের কথা আমরা আনতে পারি নাই সামনে। কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো নানান বিষয়গুলো জাতীয়তাবাদ প্রবল হয়ে উঠেছে, কিন্তু প্রবল হয়নি সমতা ভিত্তিক সমাজ। আজকে যখন আমরা উন্নতির কথা বলি, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ের কথা বলি, আমরা সমাজের একটি খুব বড় অংশকে একেবারেই উপেক্ষা করি। আমরা ফ্লাইওভার বানাই, আমরা বিভিন্ন কিছু বানাই, কিন্তু কি আসলে রাষ্ট্র উপেক্ষা করে? আমি আপনার কাছেও আসবো আবার, ফারুক ওয়াসিফ। মানে শ্রেণীর কথা যখন উঠলো, মানে এটাও আমার খুব প্রিয় প্রসঙ্গ। তো শ্রেণীর কথা উঠলে আপনার কি মনে হয় যে আসলে লেখক, সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, তারাও তো শ্রেণী তৈরি করেন, শ্রেণী বিভেদ করেন? কারণ আপনি যা লিখছেন, আপনি যে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, আসলে অনেক সময় ধর্ম বরং অনেক বেশি শ্রেণীবিহীন কিনা, মানে ধর্ম চর্চার জায়গা হয়তোবা সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘুর বাড়িতে হামলা করার জায়গায় ধনী গরিব আছে, কিন্তু ধর্ম পালনের জায়গা অনেক বেশি শ্রেণী মুক্ত কিনা আমার জ্ঞানের চর্চার জায়গার চেয়ে, আমার লেখার চাইতে, আমার সচেতন শিক্ষিত মানুষ যেসব মতবাদ ছড়াতে চান, সমাজে প্রতিষ্ঠা করতে চান, তার চাইতে। মানে আপনি যেখানে শেষ করেছেন আমি একটু আগে থেকে ওখানে আসতে চাই, যেটা হচ্ছে যে নাসিরনগরের ঘটনাটা কি আসলে, যে আমরা কোনো ঘটনা ঘটলেই একটা লেভেল দিয়ে দিই যে সাম্প্রদায়িক, এটা মৌলবাদী বা এটা পুরুষতান্ত্রিক। এখন নাসিরনগরে যারা হামলা করলো তারাই হচ্ছে সাঁওতালপল্লীতে হামলা করলো, তারাই কিন্তু বাঁশখালীতে হামলা করলো, এবং বাঁশখালীতেও 3 জন মারা গেল। সাঁওতালদের ওখানে 3 জনের লাশ পাওয়া গেল, বাকিদের পাওয়া গেল না। নাসিরনগরে রক্তপাত হয়নি, মন্দির আগুন জ্বালানো পোড়ানো লুটপাট হয়েছে। কিন্তু বাঁশখালীর ঘটনাটার সঙ্গে যেখানে বিদ্যুৎ কেন্দ্র করার জন্য হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হলো এবং পুলিশের পোশাক পরে সন্ত্রাসীরা গুলি করলো, প্রতিবেদন পত্রিকায় এলো, আমরা ভুলে গেলাম। তো বাঁশখালী আমার সাথে নাসিরনগরের পার্থক্য তো আসলে নিপীড়িতের চরিত্রে, যে এখানে নিপীড়িত মুসলমান, ওখানে নিপীড়িত হিন্দু, এখানে নিপীড়িত হচ্ছে সাঁওতাল, মানে একেবারে দুর্বলের উপর সবলের অত্যাচারের ঘটনা। কিন্তু আমরা নিপীড়িতের চরিত্র দিয়ে একটা ঘটনার সংজ্ঞা দিচ্ছি, কিন্তু নিপীড়কের চরিত্র দিয়ে, যে হামলা করে, হামলাকারীর চরিত্রটা দিয়ে যদি মানে আমি মুসলমান, আমি হিন্দু, আমার যে অসুখ হবে, আমার যদি জ্বর হয়, হিন্দু মুসলমান একই সিমটম থাকবে। ফলে আমি অসুখ, ভাইরাসটার নাম জানা দরকার আগে। আমরা তা না করে মুসলমানের এক চিকিৎসা, হিন্দুর এক চিকিৎসা, সাঁওতালের এক চিকিৎসা করছি, কিন্তু অসুখটার নাম কেউ বলছি না। এবং সেই অসুখটা হচ্ছে এখানে একটা অনির্বাচিত রাজনৈতিক দস্যুতন্ত্র কায়েম আছে, যারা সম্পদ দখলের জন্য, লুটপাটের জন্য, এবং যারা এদেশে থাকবে না। একসময় জমিদাররা এদেশে ছিল না, কলকাতায় সম্পত্তি পাচার করতো, দেশে তারা একটা নায়েব গোমস্তা রাখতো, বছরে একবার আসতো। আজকে কানাডা, ইউরোপ, আমেরিকায় তারা এই যে নেতৃত্ব আমরা দেখছি, আওয়ামী লীগ, বিএনপি সকলে, একজন তো বিদেশে বসেই আছেন, এরা কেউ এদেশে থাকবে না। এরা মনে করে না যে এদেশে তারা থাকবে। তারা যদি মনে করতো তাহলে আজকে সুন্দরবন ধ্বংসের একটা পরিস্থিতি সৃষ্টি করতো না। এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা দীর্ঘমেয়াদে থেকে যাবে, সেটা হচ্ছে মানুষের সমাজকে বিভক্ত করে ফেলা হয়েছে। আমাদের দ্বন্দ্ব ছিল না, সেকুলারিজম ভার্সাস ইসলামের কোনো দ্বন্দ্ব আমাদের মাথায় ছিল না, জনগণের মাথায় ছিল না, কতিপয় বুদ্ধিজীবীর মাথায় ছিল, যাদের উদ্দেশ্য ছিল এখানে মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা। আপনি 2006 সালে, 4 সালে, 8 সালে, 12 সালে বা এখনও জরিপ করেন, আমাদের জরিপের পরিসংখ্যানগুলো আছে যে 80% 90% লোক হচ্ছে এই বিচারটা চায়। তাহলে সরকারের পক্ষ থেকে নিরন্তর শেষ করে আনি মানে আমি হয়তো আপনার জায়গায় আসবো। সেটা হচ্ছে যে এই দ্বন্দ্বগুলো তুলে আমাদের সত্যিকার দ্বন্দ্বগুলোকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে এই দ্বন্দ্বটি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধ চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনার যে দ্বন্দ্ব বাংলাদেশে, সেই দ্বন্দ্বটি কোনো নতুন দ্বন্দ্ব নয়। মানে একটা দীর্ঘ সময় ধরে, মানে আপনি যদি বলেন যে 2006, 2008-এও এটা, 2000-তেও ছিল না, এবং 80% 90% মানুষই এটা সমর্থন করছিল, তাহলে আসলে সেটা আমি যেভাবে যুদ্ধ শেষের যুদ্ধকে দেখি আর আপনি যেভাবে দেখেন, তার মধ্যে অনেকটা পার্থক্য। আমরা ধরেন, আমরা যদি আপনি সাধারণ মানুষের কাছে যান বা এখানে যারা আছেন, যে কোনো জায়গায় যান, কতজন আসলে এই যুদ্ধাপরাধীদের বিচার চায় না? এটার জন্য একটা দীর্ঘ সময় আসলে বাংলাদেশের লেখক, এটা সব সময় ছিল। আপনি যাদের এটা 72 সালেও চেয়েছে ওই রাজনৈতিক দলগুলো, তারাই এদেরকে টিকিয়ে রেখেছে। এরা 86 সালে, চাওয়ার মধ্যে অন্যায়টা কোথায়?
জনগণ সবসময় চেয়েছে তো। আচ্ছা। আমরা কেন জনগণকে দোষ দিচ্ছি? যাওয়ার পক্ষে। আমরা রাজনৈতিক দস্যুতন্ত্র যারা হামলা করছে বাড়িঘর ওই নাসিরনগরে, তাদের দায় কেন সমগ্র মুসলমান সমাজকে দিচ্ছি? আমরা 5 জন তরুণ বকে যাওয়া ছেলে, তার দায় কেন সমস্ত মুসলমান তরুণদের দিচ্ছি? এটা তো হচ্ছে ওইরকম ইহুদি বিদ্বেষের মতো। এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা নিরীহ লোককে, সেটা কোন আমরার কথা বলছেন আপনি? আমরা বলতে এই যে রাষ্ট্রীয় জায়গা থেকে, ওয়েস্টের জায়গা থেকে এবং ওয়ার অন টেররের যে বাংলাদেশি ভার্সন, সবগুলো তাদের জায়গা যুদ্ধ কি থেকে। এক আহসান আকবর? আসলে যে মানে রাষ্ট্রের সাথে আমার যে যুদ্ধ, সাধারণ মানুষের সাথে আমার যে আমি পার্থক্য এবং একটা পয়েন্ট মিস বিশ্বের করেছি, সাথে আমার যে যে যুদ্ধ। আমরা আমাদের এই আলোচনায় একটা প্রসঙ্গ আসেইনি, যে এই শব্দটা দিনরাত আমরা শুনি। এটা হচ্ছে আমাদের কিভাবে হেজমনির মধ্যে থাকি। যুদ্ধের পরিভাষা আমাদের মিডিয়া প্রতিদিনই ব্যবহার করে, ক্রসফায়ার, বন্দুক যুদ্ধ। কাদেরকে মারা হচ্ছে? এটাকে একটা যুদ্ধ চালাচ্ছি আমরা? তাহলে রাষ্ট্র ঘোষণা করলেই পারে যে আমরা একটা যুদ্ধ চালাচ্ছি এবং আমরা নির্বিচারে হত্যা করব। আমরা নির্বিচারে সাঁওতাল পাড়া পোড়াবো, নির্বিচারে হিন্দুদের উপর হামলা করব, নির্বিচারে পাহাড়ে হামলা করব, নির্বিচারে জঙ্গি বলে বা মুসলমান বলে ক্রসফায়ারে মারব। ফলে রাষ্ট্রর প্রশ্নটাকে বাদ দিয়ে আমরা কিন্তু এই আলোচনা যদি করি, তাহলে রামায়ণের আলোচনা রামকে বাদ দিয়ে করার মতো তার হয়ে যাবে। মানে আপনার কাছে হাসান আকবর, মানে রাষ্ট্রই সকল দায়িত্ব পালন করবে, রাষ্ট্রই আপনার পাশের বাসার প্রতিবেশী নিরাপদ থাকবে কিনা ঠিক করবে, রাষ্ট্রই আবার যখন রাষ্ট্র যুদ্ধাপরাধীদের বিচার করে ফেলবে তখন আবার আমরা বলবো যে এটা মানুষ প্রস্তুত ছিল, জনগণ এটাই চেয়েছিল। মানে আমরা আসলে লেখকের দিক থেকে, সচেতন মানুষের দিক থেকে, জনগণের দিক থেকে তাদেরও তো পক্ষ নেওয়ার ব্যাপার আছে। মনোজাগতিক বিষয়টা, আপনি ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ তুলেছিলেন, ফারুক ওয়াসিফ বলছেন সেটাও আসলে রাজনীতি, যে ধর্মনিরপেক্ষতা এবং ইসলামের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া। এটা কি এটা তো রাজনীতি বটেই, কিন্তু রাজনীতিটার সিদ্ধান্ত নিয়েই তো বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। এটা তো মীমাংসিত ছিল, আমি এটা বলছি। মীমাংসিত কি কখনো ছিল আহসান আকবর? মীমাংসিত থাকলে তো ঘাতক দালাল নির্মূল কমিটি হতো না। হতোই 15ই না, আগস্টই হতো না। একদম। মানে 75 আমি- এবং 15ই এটা আগস্ট দুইটা আলাদা বিষয়। ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের গণহত্যার বিচার আমি আবার দুটো খুব এক জিনিস এক না। জিনিস একটা মনে হচ্ছে করি। একটা হচ্ছে মতবাদ মতদর্শ, একটা মতদর্শ, আরেকটা হচ্ছে একটা মানবাধিকারের মৌলিক জায়গা, যে মানুষ হত্যা করা হয়েছে লাখে লাখে, তার বিচার হতে হবে, আদি পাপের বিচার। একটা হচ্ছে আইনের জায়গা, একটা হচ্ছে আপনি যেভাবে মতদর্শের এটাকে জায়গা। আদি পাপের এই দুটোকে এক করাটা আমার মনে হয় একটা বড় রকমের আপনি যেভাবে এটাকে বুদ্ধিবৃত্তিক আদি গণ্ডগোল। পাপের বিচার বলে জেনারেলাইজ করে ফেলছেন, আমরা আসলে একটা দীর্ঘ সময় সেটা দেখিনি। মানে আমি মনে করি হাসান আকবর যেটা বলতে শুরু করেছেন যে ঘাতক দালাল নির্মূল কমিটি হওয়ার তাহলে দরকার ছিল না, আসলেই তাহলে হয়তো বা 90-এর দশকে 71-এর ঘাতক দালালরা কে কোথায় বলে প্রচারণার দরকার দরকার ছিল, ছিল না, এবং দরকার ছিল। 2008-এ হয়তো তাহলে এই আলোচনাও উঠতো না যে যুদ্ধাপরাধীর বিচার করে আসলে একটা বিভক্তি সৃষ্টি করা হয়েছে না, সমাজে। না, না। এই একটা আপনি তার সঙ্গে যখন রাজনীতি বা মতবাদ বা দলের স্বার্থ মেশাবেন, এটার মধ্যে রাজনীতি তখনই তো অবশ্যই আছে। তখনই ওইটা আচ্ছা। হচ্ছে 71-এর রাজনীতি, যে এই রাষ্ট্রের বিরোধিতা যারা গণহত্যা করেছে তাদের বিচার হতে হবে, না হলে এই রাষ্ট্র নিজেই বৈধ থাকে না। সেইটা একটা, কিন্তু ওই রাজনীতি হচ্ছে, এই রাজনীতি ওই মূল রাজনীতি রাজনীতি হচ্ছে বাংলাদেশে ছিল না 2008-এর আগ পর্যন্ত। ছিল না, অবশ্যই। ফারুক ওয়াসিফ, আমি আসবো হ্যাঁ। আপনার কাছে। হাসান আকবর, আপনার শেষ প্রশ্ন যে আমার সাথে ছিল যে জি। আন্তর্জাতিকভাবে কি হচ্ছে, তো ওটার উত্তরটা আমি এখন জি। দিচ্ছি। মানে আন্তর্জাতিকভাবে একটা ডানপন্থার উত্থান ডানপন্থা, দেখেন হ্যাঁ। কিনা? তো ওখানে আবার আমি ওই যে ফারুক ওয়াসিফ যে কথা বলেছে যে মুসলমানরা এখন ইহুদিদের জায়গা নিয়েছে, ওটা একটু কানেক্টেড। সেটা হলো যে ব্রেক্সিট হয়েছে, ফ্রান্সে মেরি লে পেন আসছেন, জার্মানিতে ফার রাইট উঠছে, আপনার ওদিকে ট্রাম্প এসে গেছে। আপনি যদি দেখেন ওদের যে নির্বাচনের সময় যে ওরা যে ব্রেক্সিটের যে নির্বাচন, যে যারা পক্ষ নিয়েছিল বা ট্রাম্পের যে ক্যাম্পেইন চলছিল, ওইটা একটা লার্জ পার্ট ছিল যে ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন যখন ওরা বলে, এখনকার পরিস্থিতিতে ইমিগ্রেশনটা আসলে টার্গেটেড টুয়ার্ডস মুসলিমস, এই কারণে যে সিরিয়াতে যা হচ্ছে, ওই রেফিউজিরা সব তো আসছে ইউরোপে। তো এখন আমি যখন দেখি যে ওদের ওয়ার্কিং ক্লাস যারা তো ইন্টেলেকচুয়াল না, তাদের কাছে এটা একটা খুব বিশাল থ্রেট যে এত ইমিগ্রেন্ট আমাদের দেশে আসছে, আমাদেরই চাকরি নাই, এরাই আসবে। আবার কালচারাল ডিফারেন্সের ব্যাপার আছে। মার্কেল যে একটা কাজ করেছেন, যে সে বলেছিলেন যে সব ইমিগ্রেশন নিয়ে পরে কিন্তু তার এটা মানে মাসুল দিতে হয়েছে, কারণ একটা কালচারাল ব্যাপার আছে। জার্মানিতে এক ধরনের কালচার, নিউ ইয়ার্স ইভে তাদের ছেলেমেয়েরা বাইরে যায়, সেখানে মেয়েরা অ্যাট্যাক্ট হয়েছে, যেটা আগে কখনো জার্মানিতে হয় নাই। তো এখানে একটা, এবং মেল ফিমেলের ডিভাইড আছে মানে সিরিয়াতে, যেটা ওখানে নাই। তো ইভেন ওদের যে ইমিগ্রেন্ট যারা ঢুকেছে,
মানে ছেলেরা ছিল বেশি মেয়েদের থেকে। তো এই সব কারণে এবং প্রেস চার্লি হেবদো হয়েছে, তো সবখানে দেখেন ওরা কারা করছে, ওই ইসলামের নামে যারা এই অ্যাটাকগুলো করছে। তো ওই কারণে সবার একটা ধারণা যে ব্রেক্সিট হলো কেন, আসলে অনেকগুলো কারণ, কিন্তু আমাদের একটা প্রধান কারণ ছিল যে আমরা ইউরোপের সাথে থাকবো না, কারণ ইউরোপে দিয়ে এইসব রেফিউজি ঢুকে ব্রিটেনে ঢুকে যাবে, কারণ একই কমন বর্ডার। জার্মানিতে মার্কেল কতদিন আছে আমার একটা প্রশ্ন আছে, মেরি লেপেন খুব স্ট্রং হচ্ছে ফ্রান্সে, ট্রাম্প তো চলেই আসছে, তারও কিন্তু যে মুসলিম বিরোধী একটা ব্যাপার ছিল, সে এখন তো সে বলছে যে হ্যাঁ, এবং সে তার চিফ এক্সিকিউটিভ বানিয়েছে স্টিভ ব্যাননকে। তো স্টিভ ব্যাননের যে যারা ব্রেডবার্ড নিউজ ফলো করেন তারা জানেন কি ধরনের রাইট উইং এবং কি ধরনের অ্যান্টি মুসলিম প্রপাগান্ডা সে প্রচার করে। তো সারা বিশ্বেই চলছে যে, এবং ওই জন্য আমি ফেরত যাচ্ছি যে ইহুদিদের ব্যাপারটা, আমরা এখন সেই মুসলমানরা যারা তারা ওইখানে হয়েছি, এবং এখানে আমাদেরও দোষ আছে, মানে এমন না যে মুসলমানদের কোনো দোষ নাই, আমাদেরও দোষ স্বীকার করতে হবে। তো সেখানে বাংলাদেশও কানেক্টেড, কারণ আমরা তো আসলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। আমাদের আর বাংলাদেশে মানে আমি ওই প্রশ্নটি এরপরে দ্বিতীয়বার করেছিলাম ফারুক ওয়াসিফের কথা দিয়ে, যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, মানে আমি আগে বাঙালি হব না আগে মুসলমান হব, এই সংকটগুলোর সমাধান ফারুক ওয়াসিফ বলছিলেন এগুলো আগেই হয়ে গেছিল, মানে রাজনীতি সেগুলো আবার সেসব ক্ষতকে মানে আবার ওপেন করেছে, মানে ওপেন উন্ড তৈরি করেছে। সেটার সঙ্গে আপনি একমত কিনা? বাংলাদেশে কখনো মীমাংসিত ছিল কিনা এই প্রশ্নগুলো? সবসময় কনফিউশন ছিল, এবং শুধু ওটা না, এমনও প্রশ্ন আমি ছোটবেলায় শুনেছি আমি কি বাঙালি না বাংলাদেশি, এরকমও হয়েছে। না, আমাদের পুরো বড় হওয়াটাই তো কনফিউশনের মধ্য দিয়ে। আসলে এটা আসলে পুরনো একটা, মানে যদি জি আমি আসবো আবার আপনার কাছে। মাহবুব আজিজ, আপনার যদি আমি এই ব্যাপারে একটু বলতে চাই খুব স্পষ্ট করে। আপনি অনেকক্ষণ মাথা নাড়ছিলেন, সেজন্য আপনার কাছে ধর্ম নিরপেক্ষতা এবং আমাদের যে বাঙালি না বাংলাদেশি এই সমস্যার সমাধান হয়ে গেছে ৭১-এর মুক্তিযুদ্ধে, এর চেয়ে বড় মিথ্যা আর হতে পারে না। তাহলে 15ই আগস্ট 1975 তৈরি হতো না। এবং এই 15ই আগস্ট 1975-এর নির্মম ঘটনার মাধ্যমে তারপরে কি হলো? তারপরে আমরা পাকিস্তান, তারপরে সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হলো ধর্মনিরপেক্ষতা, আমরা পাকিস্তান এবং বাঙালি জাতীয়তাবাদ, এবং আমরা আসলে তখন বাংলাস্তান তৈরি করলাম। তখন সামরিক শাসন এলো, তখন বিভিন্ন রাজনীতিকদের কেনা হলো, সেটা শুরু হলো একেবারে আপনার ৭৬ থেকে শুরু করে ৯০-এর গণঅভ্যুত্থান পর্যন্ত পুরো এই ১.৫ দশক আমাদের এই ভূখণ্ড পাকিস্তানের মতো হয়ে চলেছে। এবং সেই সময়ের যে প্রজন্মটি বড় হয়েছে, আসলে তখন আমরা বড় হয়েছি, আমরা দেখেছি যে একটি টেলিভিশন, সেখানে পাকিস্তান শব্দটি উচ্চারণ করা হতো না। তখন ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ, এটা এখন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। সেখানেও হানাদার বাহিনী লেখা ছিল, সম্পাদকীয় লেখা হতো তখন হানাদার বাহিনীর আক্রমণে। তখন বলা হতো পাকিস্তান কি ভাসুর, নাম নেওয়া যাবে না। সেই এত কঠিন ধর্মনিরপেক্ষতা নিয়ে আলাপের বোধহয় তখন কোনো উপায়ই ছিল না। আমরা যখন বড় হয়েছি আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে আলাপের সুযোগই হয়েছে। 21শে ফেব্রুয়ারিতে ফুল দিবা, 21শে ফেব্রুয়ারি ফুল দিবা, তোমরা কি নাকি, তোমরা কি হিন্দু নাকি, এই কথা বলা হতো। আমরা যখন স্কুলে পড়েছি এই কথা বলা হতো। এবং তারপরে তার মানে এই যুদ্ধটা একেবারেই খুব প্রবল হয়েছিল, ভেতরে ভেতরে ছিল। কারণ এটা কিন্তু যখন সময় এলো গণ আদালত এবং অন্যান্য নানান ধরনের প্র্যাকটিসের পরে একটা পর্যায়ে এটা খুব বড় আকার ধারণ করলো। এবং গণজাগরণের সময় আপনারা খেয়াল করবেন যে আমার দেশ পত্রিকা হঠাৎ করে একদিন ব্লগারদেরকে নাস্তিক বলে ঘোষণা দিয়ে দিল। এটা অনেক বড় একটা অপরাধ ছিল যে ব্লগার মাত্রই নাস্তিক নয়, এবং আপনি যে কোনো মতের হতে পারেন, আমি যে কোনো মতের হতে পারি, আমি কথা বলবো তাই বলে আপনি আমাকে চাপাতি দিয়ে টুকরা টুকরা করে ফেলবেন, এটা কোনো কথা হলো? এবং এই অবিশ্বাস্য ঘটনা এক সময় হুমায়ুন আজাদের সময় ঘটেছে। এবং আমরা তখনই বোধহয়, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, যে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী পক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষ, যেটাও ফারুক ওয়াসিফের সাথে তর্ক করছিলাম, যে উনি বলছিলেন যে সেগুলো আসলে রাজনীতি আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আসলে খুব নির্মম ভাবে তো এই বিভক্তটা করা হলো, মানে গণজাগরণ মঞ্চ তো চাপিয়ে দেয় না, রাজনীতি সামনে এসে দাঁড়ায়। আমার বাড়িতে যখন একজন প্রবল প্রতাপান্বিত লোক এসে মধ্যরাতে আগুন দেবে, রাজনীতি চাপিয়ে দেয় না, সামনে এসে দাঁড়ায়। এবং রাজনীতি মুক্ত কোনো মানুষই থাকে না, যে যতই নির্লিপ্ত হোক না কেন, যে যতই সুরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকুক না কেন, সেও না রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত কোনো না কোনো অবস্থাতে। আর আমরা এখানে যে আলাপটি করছি, বৈশ্বিক প্রেক্ষাপটে ডানপন্থীর উত্থান এবং নানান রকম বিষয়গুলো এসছে, আসলে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের খুব ছোট একটি দেশ, এখানে তেমন কেউ কাউকে খুব অপরিচিত মানুষ থাকে না। আমাদের এই জায়গায় একটি বড় ধরনের সম্ভাবনা ছিল, এবং আমাদের মানুষ আসলে
আমরা যতই এখন নিপীড়িতদেরকে দেখি না কেন, ভেতরে ভেতরে অনেকটাই অসাম্প্রদায়িক। আমি নিজে বলতে পারি যে আমার ব্যক্তিগত বন্ধু, যার সাথে আমার 23 থেকে 25 বছরের বন্ধুত্ব, আমরা রুমমেট ছিলাম বিশ্ববিদ্যালয়ে, সে কোন ধর্মের আমি জিজ্ঞেস করি নাই, কিন্তু সে প্রকৃত একজন হিন্দু ছিলেন, এবং আমি কোন ধর্মের সে কখনো জিজ্ঞেস করে নাই। এখনও আমাদের সেই রকম বন্ধুত্ব। এবং আমাদের ময়মনসিংহে দেখি যে কিছুদিন পর পর ট্রেনে করে লোকে চলে যাচ্ছে, এবং তখন এই যে চলে যাওয়াটা, সম্ভবত সেই রাজনীতির জায়গায় ফারুক ওয়াসিফ যেতে চেয়েছিলেন, যে অনেক সময় রাজনীতি মানুষের যে স্বাভাবিক বোধ, স্বাভাবিক আচার আচরণ, স্বভাবতভাবে মানুষ যেভাবে আচার করে এসেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, সেই আচরণটাও পরিবর্তন করে দেয়। আমি আসবো আপনার কাছে, আকিমুন রহমান, আপনার কাছে যেতে চাই। যে প্রশ্ন নিয়ে ঘুরতে ঘুরতে আসলে এত তর্ক বেঁধে গেল, আপনাকেও করি, যে আপনি মনে করেন কিনা যে লেখকরা যা বলতে চান, যে আদর্শ পরিবেশ, আদর্শ সমাজ তৈরির কথা, শিক্ষিত, সচেতন, প্রগতিশীল মানুষ, মানে আমরা যাদের প্রগতিশীল বলে ভাবি, কল্পনা করি, তারা বলেন, প্রচার করেন, সেটা আসলে একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও একটা বাধা আছে কিনা? সেটি তো খুব বড় রকমেরই বাধা আছে, কারণ আমরা এক ধরনের বিচ্ছিন্নতার একটা ঘেরের ভেতরে বাস করি, বা একটা কুতুব মিনারে সুউচ্চ আসনে মেঘের লোকে বাস করি, এবং আমরা মহত্তম আদর্শের কথা বলি, এবং আমরা কিন্তু সন্ধান করি না যে যে তৃণমূল পর্যায়ে যে চাষিটি আছে এবং যে পানির সংকটে ভুগছে, বা যার কাঁচা মরিচের ভীষণ দাম বেড়েছে গেছে বলে যিনি বিপন্ন বোধ করছেন, তিনি কিভাবে চলবেন, সে বিষয়টি কিন্তু লেখকের কাছে খুব কম এসে পৌঁছে, বা লেখক সেই বিষয়টাকে অনেক সময় ভুলে যান। ভুলে গিয়ে তিনি হয়তো তার মতন করে যে বাস্তবতা বা যে পীড়ন বা রাজনৈতিক যে দোলাচলের ভেতরে আছেন, সেটা গিয়ে তিনি বলে ওঠেন। এখন আমি যেটি বুঝতে পারি যে আমাদের যে লোক আদর্শ জীবন আচরণের ভেতরে যে বিশ্বাস এবং যে ভয়, এবং যে রাজনীতি নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে, সেই রাজনীতির যে নানা রকম, সেই বিষয়গুলোর সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যারা শহরে বাস করি এবং শিল্প সাহিত্য করার জন্য নিজেদের সঁপে দিয়েছি, আমরা তার কাছে পৌঁছতে পারি না, বা তাদের কথা বলে উঠতে পারি না। আর তাদের ব্যাপারে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে তারা কিন্তু মৌলিক অর্থেই পারস্পরিক সহাবস্থানের মধ্যে বাস করেন। শত সহস্র বছর ধরে আমি আমার নানা বাড়িতে দেখেছি এবং দাদার বাড়িতে দেখেছি যে পাশের ঘরটি হচ্ছে হিন্দুর, পাশের ঘরটি হচ্ছে মুসলমানের, পুজো হচ্ছে, লৌকিক আচরণগুলো হচ্ছে, মুসলমানের সামগ্রিক ধর্মাচরণ হচ্ছে, কারোর সঙ্গে কিন্তু কোনো বিরোধ হচ্ছে না। আবার সেই সময়ের মানুষদের ইতিহাসে আমি জানতে পারি যে 60-এর সময়ে, 1960-এর একটু 65-র আগে পরে কি হলো, রায়ট হলো পূর্ব পাকিস্তানে। সেটি কি হঠাৎ করে ধর্মান্ধতার তীব্রতার কারণে? পরে দেখা গেল যে তাদের উচ্ছেদ করার পরে, ক্যাম্পে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলার পরে তাদের কি করা হলো, তাদের ঘরবাড়িগুলো যারা দখল করতে যায়, দখলদাররা দখল করে নিয়ে নিল। এবং তারপরে আমি অনেক বই পড়ার চেষ্টা করলাম, পত্রিকায় কিছু কিছু তথ্য পাওয়া গেল মাত্র, কিন্তু বই দেখলাম যে সেই সময়ের সাহিত্যে বা উপন্যাসের এলাকায় কিন্তু সেই মর্মন্তুদ ভয়ঙ্কর অগ্নিদগ্ধ হয়ে মরে যাওয়া, এই অসহায়ত্ব এবং বাড়ি দখল করা, সে বিষয়গুলো তেমন করে এসে উঠল না। তার জন্য সংবাদপত্রের কিছু বিবৃতি বা বিবরণের উপর নির্ভর করতে হলো। মৌলিকভাবে যে মানুষটা নিজের ধর্ম নিয়ে একান্ত ব্যক্তিগত, তার নিজের প্রাত্যহিক জীবনের মতো তার ব্যক্তিগত, সেইটাকে যখন উস্কিয়ে দেওয়া হয়, এবং সেই উস্কানোর ফলে আমরা তো এটা মানতেই হবে যে মানুষ তার আর্ধেকটা দেবতা বা মনুষ্যত্ব নিয়ে বাস করে, আর্ধেকটা তার ভেতরে একটা হিংস্র দানবও আছে, যেটিকে আমরা চেপে চুপে সুসংস্কৃত করে মনুষ্যত্বের পর্যায়ে নিয়ে আসতে চাই। তো তাকে জাগিয়ে দেওয়া হলে তো তার ভেতরে পশুত্ব আসবে, আক্রমণ করবে। এবং আমি বলতে চাই যে সেই যে গ্রামটাই তো আসলে বাংলাদেশ, তা খানিকটা বিকশিত হয়ে শহর হয়ে উঠেছে। সেইখানে যে জীবন, যে লড়াই, যেগুলো শুধুমাত্র পত্রিকার বিবৃতিতে আমরা দেখতে পাই বা ফিচার হিসেবে আসে, এবং যে কুসুমকলি জুতোর কারখানা পুড়ে গেছে, নাজমা খাতুন আবার প্রাণপণ স্বপ্ন দেখছেন, বা এসিড দগ্ধ শামীমা আক্তার বা শামীমা বেগম লড়াই করছে অমুকদের আনুকূল্যে, এই বিষয়টির কিন্তু যতটা সামাজিক আন্দোলন বা সব কিছুতে আছে, সাহিত্যে কিন্তু সেটিকে তত বিশদ এবং ব্যাপক আকারে আমরা পরিস্ফুট হতে দেখি না। একটা দূরত্ব তো রয়ে গেছে। ফারুক ওয়াসিফ, আমি মনে হয় এখান থেকে একটা সুনির্দিষ্ট প্রশ্ন আপনাকে করতে চাই। হয়তো এই দিকে আপনি এই দিকেও বলতেই চাইছিলেন, যে খুব সুন্দর একটা কথা বলেছেন আকিমুন রহমান, যে মানুষকে আমরা যত মনুষ্যত্ব, মানুষকে আমরা যত মহান হিসেবে দেখাতে চাই, মানুষের তো আসলে অর্ধেক মানুষের অর্ধেকটায় সুন্দর সুকোমল অনুভূতিগুলো, আর অর্ধেকটা আসলে হিংস্রতা, এবং সেগুলোকে চেপে চুপে মনুষ্যত্বের বিকাশ করাই নাকি সাহিত্যের কাজ, লেখার কাজ, বললেন আকিমুন রহমান।
তো সেই কাজটাই আমরা যথেষ্ট সফল হচ্ছি কিনা। আপনি সরাসরি দোষ দিচ্ছেন যে রাজনীতি ওই হিংস্রতাকে উস্কে দিচ্ছে, কারণ আমি তো আবার মনে করি যে ব্যক্তি মানুষের তো ধরুন খুব বেসিক রাজনীতির জায়গায় ওইটাও আছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে আমি শক্তি অর্জন করব, আমি বেঁচে থাকবো, পাশের বাড়িটি যদি আমিও দখল করে নেই ওই বাড়িটিরও আমিই মালিক হব। সেখানে এই চেপে চুপে রেখে সুন্দর আদর্শ নীতি প্রতিষ্ঠা করা মানুষের ওপর, সেটার কাজে আসলে লেখকরা কতটা সফল হচ্ছে? মানে আমি মানে রাজনীতির কাছে হেরে যাচ্ছে আমাদের কিনা লেখা? লেখকদের, শিল্পীদের এবং রাজনৈতিক কর্মীদের তো একটা সফলতা ছিলই, সেটা আমরা যাকে আমরা বলি 52 থেকে 71, 69, এগুলো তো তারিখ না, এই প্রতিটা দিনই কাজ হয়েছে, ছাত্ররা, শিক্ষকেরা, বুদ্ধিজীবীরা, এবং ফলে আমরা পৃথিবীর মধ্যে গ্রেটেস্ট একটা সেকুলার ট্র্যাডিশন তৈরি করেছি। আমি ওই অর্থে ধর্মনিরপেক্ষ বলবো না, সেকুলার বলবো, যে মানবকেন্দ্রিক। সেটা মানে হচ্ছে সেকুলারের বাংলা আপনি করতে চান মানবকেন্দ্রিক? হ্যাঁ, মানবকেন্দ্রিক, এই ধরনের। সেই মানে মানবকেন্দ্রিক ধর্মনিরপেক্ষ যে বাংলা করলে আপনার অসুবিধা কি? সেইখানে আমরা লেজের মধ্যে পরে যাই, মূল প্রসঙ্গে যেটা, যে আমরা যে ট্র্যাডিশনটা তৈরি করেছি সেটা হচ্ছে একটা ভাষাভিত্তিক জাতীয়তা এবং একটা শহীদ মিনার ঘিরে একটা ট্র্যাডিশন, যেখানে লাখো লাখো লোক, এবং একদিনে গোটা পৃথিবীতে এত বেশি সাংস্কৃতিক স্থাপনা কোনো সারা দেশ পৃথিবীতেই তৈরি হয় না, এবং এইভাবে উদযাপিতও হয় না। আমরা আরেকটা, যে পূর্ব বাংলার বাঙালি মুসলমান জাতি যদি বলি, তারা আরেকটা গ্রেটেস্ট ট্র্যাডিশন তৈরি করেছে, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। কলকাতায় ওখানে খিচুড়ি খাওয়া হয়, কিন্তু এখানে লাখো লাখো লোক, এবং তারা কিন্তু ওই গার্মেন্টসের ছেলে মেয়ে, গরিব মানুষ, সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত। ফলে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক ধরনের সর্বজাতির, সর্বজনের একটা জাতীয়তাবাদ তৈরি করেছিলাম। এই যে তিনটা গ্রেটেস্ট ট্র্যাডিশন, এই তিনটাকে যখন আমি সামনে সাইনবোর্ড রেখে ক্ষমতা দখল করার উদ্দেশ্যে, ক্ষমতাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে আমি যখন এই ডুগডুগি বাজিয়ে মানুষকে ভুলায় রাখি, তখন মানুষ কিন্তু ওগুলো থেকে দূরে যায়। আমি লেখকদের একটা যেটা বললাম, তারা কিন্তু পাকিস্তান আমলে তারা সংগ্রাম করে আপোষহীন থেকে লড়াই করেছিল, এবং তার ওই সময় আমরা দেখেছি আজকে যারা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়েছেন বাংলাদেশে, তারা অনেকেই 71 সময়কালেও পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের পক্ষে বিবৃতি দিয়েছেন, আমাদের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা দিয়েছেন। এখানে জি জি অবশ্যই আমি শেষ করে আনি, ওইটা আমার প্রসঙ্গ না। আমার প্রসঙ্গ ছিল যে লেখক শিল্পীরা ক্ষমতার উচ্চ মিনারে থাকবেন, বিদেশমুখী হবেন, ভোগবিলাসে মত্ত থাকবেন, জনগণের সমস্যা থেকে দূরে থাকবেন, তার কথা কেন মানুষ শুনবে? হাসান আজিজুল হকের একটা গল্প আছে, আমার প্রিয় গল্পকার, যে উনি এক গ্রামে দেখতে গেছেন, তো গিয়ে ঘুরতে ঘুরতে দেখে যে একটা কৃষক একটা কবরে জমিতে নিড়ানি দিচ্ছে আর বেড়াটেরা ঠিক মতো বাঁধছে। তারপর বললো, কথায় কথায় আলাপ হলো, তারপর বললো হ্যাঁ মুক্তিযুদ্ধ হয়েছে, কত লোক মারা গেল, একটু দেশের কথা মনে রাখবেন, মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে এই যে 71-এর শহীদ, হ্যাঁ এদের জন্য আমারও কত দুঃখ লাগে। এলে অনেকক্ষণ ধরে কৃষক কিছু বলে না, উনি কবরটা পরিষ্কার করলেন, বেড়া ঠিক করলেন, করে টোরে যখন চলে যাবে তখন জিজ্ঞাসা, তার মনে হলো যে কবরটা কার। তো লেখক ভদ্রলোক জিজ্ঞাসা করছেন যে এই কবরটা কার? বলছে আমার ছেলে 71-এ ওই মুক্তিযুদ্ধে মারা গেছে। তো বুদ্ধিজীবীর হচ্ছে সবসময় বলবার থাকে, মানে তিনি উত্তরিত, আলোকিত, মুক্তিপ্রাপ্ত, এবং তিনি বাকি মানুষকে মনে করেন যে তাদের। আমি যখন সাথিয়ায় হামলার পরে সাথিয়ায় গেছি, গ্রামে ওই চায়ের দোকানে বসে লোকে তো প্রথমে ভয়ে কথা বলে না। কার ভয়ে কথা বলে না? যারা দাঙ্গা করে, তারা যদি মুসলমান জনগোষ্ঠী দাঙ্গা করতো তাহলে সে কিন্তু সাহস নিয়ে, বিজেপি দেখবেন গুজরাটে বাবরি মসজিদে দম্ভ নিয়ে বলে আমি এই করেছি, ভয়ে কথা বলে না, কারণ এমপির ভয়, মন্ত্রীর ভয়। স্বরাষ্ট্রমন্ত্রী টুকু সাহেব তখন এলাকার দাপট, পরে একটা সময় বলে ভাই 36 জাতি ছাড়া দেশ হয়, হিন্দু ছাড়া দেশ হয়? এক গ্রাম থেকে সবজি চাষি এসছে, তার কনসেপ্টে হচ্ছে 36 জাতি ছাড়া আমাদের আসলে শেষও করতে হবে। আমি এই প্রশ্নটির উত্তরটি খুঁজতেই চাই, কারণ নিশ্চয়ই লিড ফেস্টে যুদ্ধ শেষের যুদ্ধতে আমরা জানতেই চাই যে লেখকরা কিভাবে অবদানটি রাখতে পারে। রাজনীতিবিদদের বকাবকি, গালাগালি সে তো অনেক হলো, কিন্তু লেখকদের তো আবার এক করতে পারে। জি, আহসান আকবর আপনার কাছে যেতে চাই যে লেখা দিয়ে মনস্তত্ত্বের পরিবর্তনের যে ইচ্ছা বা চেষ্টা, সেটা তো বাংলাদেশের লেখকরা পরবর্তীতে, এই সম্প্রতি আমরা তাদের এক অংশের নাম ব্লগার হলো কারণ তারা ইন্টারনেটে লেখালেখি শুরু করলেন, এরা তো চালিয়ে গেছেন। আপনি যদি বলেন যে লেখকরা কি করে এই মনোজাগতিক পরিবর্তনে কাজ করতে পারেন? লেখকরা একা করতে পারবেন না, তারা একটা পার্ট।
এবং এটা আসলে সবাইকেই করতে মানে হবে। তারা হয়তো বা আসলে রাজনীতিটাকেও লিড করতে পারে এক রকমের। আসলে কতখানি পারবেন আমি জানি না, কারণ রিয়ালিটি ইজ কোয়াইট হ্যাঁ। ডিফারেন্ট। আইডিয়ালি সেটা আমরা চাবো, কিন্তু আসলে কি তারা পারবেন কিনা, কতখানি শক্তি তাদের দেওয়া হচ্ছে যখন তারা নিজেরাই নিপীড়িত, তাদেরই প্রোটেকশন নাই। পুলিশের কাছে গিয়ে বলে যে ভাই আমার থ্রেট আসছে, বলে বিদেশ চলে যান। তো লেখকরা কতখানি করতে পারবে আমি সেটাতে খুব আশাবাদী না। কিন্তু এখানে আরেকটা ব্যাপার বলতে হবে যে ওই যে যারা সিভিল সোসাইটি আমার দেশের সুশীল সমাজ, তারা কিন্তু হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, সো অধিকার এবং মানবাধিকার এবং গণতন্ত্রের ব্যাপারে খুবই বড় বড় কথা বলেন, কিন্তু আমি এখনও পর্যন্ত তাদেরকে দেখি না সেকুলারিজম নিয়ে কথা বলতে। এবং এখানে যে আমাদের ধর্মনিরপেক্ষতার ব্যাপারটা আছে, আমি ওই সংখ্যায় থাকছি, ওখানে কিন্তু তারা চুপ করে যান। কিন্তু কোনো কিছু এবার 1/11-এর সময় তারা খুব সামনে চলে আসলেন, এখন গণতন্ত্র এস্টাবলিশ করতে হবে, তখন পত্রিকাও সাপোর্ট দিল, সবই হলো, কিন্তু তাদেরকে আমি দেখি না যে সেকুলারিজম নিয়ে কথা বলতে। ওখানে একটা গ্যাপ আছে। আরেকটা জিনিস আমি বলি যে আমার ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমি আসছি ইংরেজি মাধ্যম থেকে, আমি বিদেশে পড়াশোনা করেছি, আমি 16 বছর বয়স থেকে লন্ডনে চলে গেছি, আমি বড় হয়েছি গুলশানে। তো ওখানকার একটা সোসাইটিতে আমার অ্যাক্সেস আছে, আমি দেখেছি ওদের মধ্যে আসলে দেশপ্রেম বলতে কিছুই নাই। এটা আমার বন্ধুদের কথাই বলছি, জিরো। এবং এরাই আসলে এন্ড অফ দ্য ডে দেশ চালাচ্ছে, আমার বন্ধুরাই। তো আমি এভাবে খুব পাওয়ারফুল, আমি এদের সাথে কানেক্টেড, কিন্তু ওদের মধ্যে আসলে কোনো ইন্টারেস্ট নাই অ্যাবাউট দ্য কমন পিপল, ঠিক আছে? এবং এটার সাথে যুক্ত হলো যে ওদের মধ্যে বাঙালি ভাবটাও খুব কম। আকিমুন বলছিলেন যে বাংলা পারে না, আমার ফ্রেন্ডরা তো খুব প্রাউড বাংলা পারি না। ভালো, তো ওখানে একটা সমস্যা আছে, এটা নিয়ে কেউ কথা বলে না। আমি বলতে পারি কারণ আমি ভিতরের লোক, আমি ভিতর থেকে বলছি। আমার কোনো মানে এই যে বাইরে থেকে গ্রেটস আর সাওয়ার ওটা না, আমি ওখানেই থাকি 71-এর আগের থেকে আমাদের বাসা গুলশানে, তো আমার কোনো ইয়ে নাই। তো ওখান থেকে বলছি ওখানে একটা সমস্যা, এবং এরা খুব কানেক্টেড টু পাওয়ার, কারণ ওরা আসলে মানে যে ফাইন্যান্সিংটা যেটা হয় ওখানে ওরা খুব পাওয়ারফুল। তো ওই ন্যারেটিভ যখন চেঞ্জ না হচ্ছে ততদিন লেখকদের উপরে বেশি চাপ দিয়ে লাভ নেই। আমি আসলে একটু বাবুবাজি আপনার কাছে একটা সমর্থন আশা করব। আসলে আমি আসলে খুব আশাবাদী মানুষ। হ্যাঁ, আমি মানে বাংলাদেশই তো আসলে সেই রাষ্ট্র, ঠিক না, যেই রাষ্ট্রে খুব কম রাষ্ট্রের, কিন্তু মানে আহসান আপনাকে এবং ফারুক ওয়াসিফকেও বলতে চাই, আপনারা লেখক বলতেও তাদেরকে বললেন যারা একেবারে তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্ন, যারা শুধু সুযোগ সন্ধান করেছেন, ভালো থাকা ভালো খাওয়ার কথা ভেবেছেন, এরকম কথা বললেন ফারুক ওয়াসিফ। আপনি বললেন এমন এক সমাজের কথা যেই সমাজে সবচেয়ে সুবিধা যারা পাচ্ছেন তারা, আর তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই, এরকম একটা মানে একটা গণমন্তব্যই আমি বলবো, এরকম একটি করলেন। আমি আসলে একটা আশাবাদের জায়গায় যেতে চাই মাহবুব আজিজ, যে বাংলাদেশ তো আবার সেই ইউনিক জাতি জগতের যার স্বাধীনতা যুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে, মানে বাংলাদেশের উপর যতবার আক্রমণ হয়েছে এই জাতিগোষ্ঠীর ওপর, উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবারই লেখক বুদ্ধিজীবীদের হত্যার একটি ঘটনা ঘটেছে। তার মানে একই সাথে রাজনীতি এবং যে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম সেটি বাঙালি একই রকম স্ট্রং বা একই রকম কঠোর চালিয়ে গেছে বলেই তো সেটা হয়েছে মাহবুবাজি। কাজে বাঙালির সব লেখক শুধু সুবিধাবাদের জন্য ঘুরেছেন, বাঙালির লেখকদের আসলে আহসান আকবর যেমন হতাশ হয়ে বলছেন যে লেখকদের আর কতটুকু শক্তি, মানে সেই শক্তি যদি নাই থাকবে তাহলে আজকেও কেন মানে যে সাংবাদিক লিখছেন সাথিয়া ঘুরে এসে যে সেখানে আসলে আওয়ামী লীগের কোন্দলি ঘটনাটি ঘটাচ্ছে, যে সাংবাদিক নাসিরনগর ঘুরে এসে তা লিখছেন, যে সাংবাদিক গোবিন্দগঞ্জ ঘুরে এসে তা লিখছেন, তিনিও তো জীবনের ঝুঁকি নিচ্ছেন, তিনিও তো ভাবছেন লেখাটা দিয়ে কিছু একটা পাল্টাবে। সেই শক্তির কথাটা না বলে কি আমরা ঢাকা লিট ফেস্টের আলোচনা শেষ করতে পারি মাহবুব আজিজ? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি ঠিকই বলেছেন। এবং এটা আসলে আমাদেরকে তো মানতেই হবে যে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় বাংলা সাহিত্যে লেখকরা একটি দেশের মুক্তিযুদ্ধে যেভাবে অংশগ্রহণ করেছেন, আপনি বিজয় দিবসের দুদিন আগে যে ঘটনা ঘটেছে আমাদের প্রধান লেখক বিরোধী আন্দোলনেও আমাদের লেখকরা তো আছেই, একদম বুদ্ধিজীবীরা নির্যাতিত হয়েছে। এবং তারপরে আমাদের এখানে যেভাবে ব্লগার লেখকদেরকে খুন করা হয়েছে, এটা তো আসলে মানে এটা নিয়ে কোনো যুক্তিবোধ আর কাজ করে না যে কি অবস্থা আমাদের লেখকদের। তবে এখানে কিন্তু একটি প্রসঙ্গ আমি বলতে চাই, যেগুলো আমরা সবাই জানি, তারপরেও যে আসলে লেখক কখন কাজ করবেন, এটা কি 2+2 = 4-এর মতো একটা ব্যাপার? যে কোনো একটা বিষয়ে কি লেখক দুলে উঠবেন? যে কোনো একটা সুন্দরীকে দেখলেই কি একটা লেখক প্রেমে পড়ে যাবেন? বিষয়গুলো কিন্তু এরকম নয়। আসলে কোন বিষয়ে কে কিভাবে তাড়িত হবেন, কে কিভাবে জার্কড হয়ে লিখবেন, সেগুলো একদম গণিতের মতো নয়। তবে
কয়েকটি বিষয় আছে যে সমাজের যা প্রধান অনুষঙ্গ তার থেকে লেখক কখনোই আলাদা নয়। আমার একটি প্রশ্ন আছে যে নাসিরনগরে যখন হিন্দুদের ঘরে আগুন লাগানো হলো তখন কি মুসলমানরা সেখানে আশেপাশে গ্রামে ছিল না? কটি মুসলমান সেখানে এগেলো? তার মানে কি দাঁড়াচ্ছে আসলে সমাজটি? যখন আপনার সাঁওতালদের আগুনে পুড়িয়ে দেওয়া হলো, আমরা না হয় পুলিশ রাষ্ট্র ইত্যাদি কি করেছে, এমপি টেম্পির কথা বাদ দিলাম, সেখানে সাধারণ মুসলমান ছিল না? যেটিকে ফারুক ওয়াসিফ বললেন বাঙালি মুসলমান জাতির গৌরব পহেলা বৈশাখ। আমি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিবাদ করি, এখানেই লেখকদের সমস্যা। বাঙালি মুসলমান জাতি মানে এখানে কি আমরা সংখ্যাগুরু নাকি এই তথাকথিত মুসলমানরা? আমরা নিজেদেরকে সংখ্যাগুরু মনে করি, তখন আমরা সংবিধান তৈরি করি এবং তখন আমরা দখল করি। আমরা যদি এইটা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারতাম, এবং এইটা আমরা পারি না কেন? কারণ আমরা এখানে সংখ্যাগুরু, আমাদের ভালো লাগে। আচ্ছা থাকো বাবা, তোমরাও আছো। মাহবুব আজিজ, এই জায়গাটা আমাদের লেখকদের সমস্যা। আকিমুর রহমান, আপনার কাছে শেষ মন্তব্য নিয়ে আমি দর্শকদের কাছে যেতে চাই প্রশ্নোত্তরের জন্য। প্রসঙ্গত ঠিক এর সঙ্গে যাচ্ছে না, তবু আমি ফারুক ওয়াসিফের একটা প্রসঙ্গ ধরে বলতে চাই যে উনি বলেছেন যে পাকিস্তানেরও তো স্তব করেছে অনেক অনেক সেই সময়কার প্রধান লেখকেরা। আমরা যারা একটু বর্ষিয়ান আছি আমরা জানি যে আইয়ুব খান একটা লম্বা ট্রেন সফর করেছিলেন। সে সময় কিন্তু এখনকার প্রগতিপন্থী বাংলাদেশ হওয়ার পরে খুব প্রগতিপন্থী এবং মাল্য বহন করে করে ক্লান্ত লেখকরা যোগ দিয়েছিলেন। এমন অনেক মহিয়ান লেখক আছেন যারা পাকিস্তান এবং কায়েদে আজমের স্তব করে করে সওগাত এবং অন্যান্য পাতা একেবারে ভরে ফেলেছেন। কিন্তু তারপরে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তারা মহান থেকে মহান হয়ে উঠেছেন এবং তাদের দেশাত্মবোধ, বাঙালিত্ব, বাংলাদেশের জন্য আকুলতার কোনো সীমা ছিল না এবং তাদের মহত্ব নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে নাই। যদি কেউ প্রশ্ন করেছে তো তাকে খুব বিপন্ন হয়ে উঠতে হয়েছে। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। আসলে লেখক কি বলেন, হ্যাঁ, আবার যারা আছে সর্বস্ব ত্যাগও করেছেন। আমি কিন্তু সর্বস্ব ত্যাগের কথাটা সম্পূর্ণ স্বীকার করে একটা অংশ, সেটা 25% হতে পারে, এটা যে করেছিলেন এটা যে সত্য এবং সেটা যে আমরা ভুলে গেছি। আমরা কিন্তু খুব বিস্মৃতিপরায়ণ জাতীয় বটে, আমরা কিন্তু ভুলে যাই, আমরা কিন্তু আমাদের গৌরবকে ভুলি, আমাদের ক্লেদকে ভুলি এবং ভুলে গিয়ে কেমন একটা অদ্ভুত বাস্তবতার ভেতরে এই বর্তমানে বেঁচে থাকতে চাই। মনে করি যে আমরা খুব ভালো আছি, কিন্তু আসলে কিন্তু আমরা সেই অর্থে কি ভালো থাকি? অন্ধ হয়ে থাকলে কি প্রলয় বন্ধ থাকবে? থাকবে না বলে কিন্তু আমরা অবিশ্রান্ত উপদ্রুত হচ্ছি। যেমন আমি বলতে পারি আমার যে ছাত্রগুলো বাংলা পারে তারা কিন্তু কাচুমাচু হয়ে থাকে যে ম্যাডাম ওদের কাছে কথা বলতে লজ্জা লাগে, ওরা তো ইংরেজি পারে আর আমরা তো কেবল বাংলাটা পারি, তাই ওদের মানে একটা দু ধরনের একটা ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু দেশে প্রচণ্ড রকম শুরু হয়ে গেছে এবং অনুশীলন হচ্ছে। আমি বলতে চাই যে লেখক তো মানুষের কথাই বলবেন, লেখক তো একটি না একটি কোনো না কোনো একটা পরিবার থেকে আসেন। আসলে আমাদের জেগে উঠতে হবে এখন পরিবার থেকে। আমাদের যত মহত্তম সন্তান আমরা পেয়েছি, যত মুক্ত এবং অন্ধতা থেকে বেরিয়ে আসা সন্তানদের আমরা পেয়েছি, আমরা কিন্তু খুব আলোকিত মানুষেরই উত্তরসূরি। তারা কিন্তু সেই পরিবারের মা থেকে বাবা থেকে শিখে এসেছি, এই তোমার মাতৃভাষা, এই তোমার দেশ, এই মা এবং দেশ একাকার হয়ে গেছে বলেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে নির্বিচারে বেরিয়ে যেতে পেরেছি। অসাম্প্রদায়িকতার চর্চা, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম বা ফারুক ওয়াসিফের বাংলায় মানবকেন্দ্রিকতার চর্চাটাও আমার মনে হয় পরিবার থেকেই হয়তো শেখার আসলে এখন পরিবারকে আসলে সত্যি সত্যি জেগে উঠতে হবে, মাকে এবং বাবাকে। আহসান আকবর, আপনি কিছু একটা যোগ করতে চান? আমি একটু বলতেছি, আপনি আশার কথা খুঁজছিলেন, তো আমি বেশি নিরাশা করতে চাই না, আপনি আমার অনেক পুরনো বন্ধু, তো ওই একটু আশার কথা বলি যে ঢাকা লিটফেস্ট একটা আশার কথা। আমি কো ডিরেক্টর, আমার একটা এখানে বায়াস আছে, বাট আমি মনে করি যে এটা একটা শুরু হলো একটা কাজ, নিশ্চয়ই এটা অনেক দূর যাবে আশা করি সবার সাপোর্টে। এটা একটু সবাই খেয়াল করবেন, যেটা হচ্ছিল ঢাকা লিটফেস্টের আগে, ধরেন হে ফেস্টিভ্যালেরও আগে, যত বিদেশি রাইটার, জার্নালিস্ট, এদের কানেকশন পয়েন্ট ছিল কিছু সংখ্যা লঘু লোক বাংলাদেশে, তারা এজেন্ট হিসেবে কাজ করতো, তারাই রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ, কারণ তারা ইংরেজি পারে, তারা বিদেশমুখী, তো তাদের যে ন্যারেটিভ সেটাই বিদেশিরা পেয়েছে। এই প্রথম কিন্তু আমরা একটা ভেঙে দিয়েছি এবং তারা এটা নিয়ে খুব একটা খুশি না। ভেঙে দিয়ে আমরা এখানে জার্নালিস্ট আনছি, রাইটার আনছি, এই ফেস্টিভ্যাল ফ্রি, এটা বাংলা একাডেমিতে হচ্ছে। আমাদেরকে অনেকে বলছে র্যাডিসনে করো না কেন, ওয়েস্টার্নে করো না কেন, সিকিউরিটি দিক দিয়ে সুবিধা হবে। আমি বলছি না, এটা এখানে হবে, ফ্রি হবে, বাংলা একাডেমিতে হবে, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে হবে, যাতে সবাই যেন আসতে পারে। এই যে একটা মানে ওদেরকে মানে নিজের বগলের মধ্যে রাখা, কাউকে দিব না, আমি বাংলাদেশের মানে একমাত্র এজেন্ট, ওটা ভেঙে দিচ্ছি আমরা। এইটাই সিভিল সোসাইটির সবচেয়ে বড় মানে রাগ আমার উপরে এবং আমার কো ডিরেক্টরদের উপরে।
আকমুর রহমান কিছু এটা যোগ করতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে আমরা 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 খুব কল্যাণকর পদক্ষেপ নিচ্ছি, খুব ঠিক আছে। ওখানে এসে যখন বসছিলাম তখন পেছনের মনিটরটার দিকে আমার চোখ গেছে, দেখুন যুদ্ধ শেষের যুদ্ধ। আমি জিজ্ঞেস করেছিলাম যে মনে মনে নিজের কাছে যে বাংলা এটি যেতে পারতো না কিনা, আর রোমান হরফের নিচে যেতে পারতো না কিনা। তাহলে এখানেও কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের অসঙ্গতিটা। আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বসে আলোচনা শুনবার জন্য। জি তাহেরা, জি বলুন। থ্যাংক ইউ। খুবই একটা ইন্টারেক্টিভ আলোচনা হলো। আমার মানে বাংলা ইংরেজি এসে যাবে আমার এটা সীমাবদ্ধতার জন্য। একটা বিষয় আমি মনে করি আসেনি, যেটা হচ্ছে বিশ্বায়নের যুগে এবং বাংলাদেশের কনটেক্সটে কর্পোরেটাইজেশন অফ সিভিল সোসাইটিজ ইন্টালেক্ট। এখন যে পোলারাইজেশন হয়ে গেছে সিভিল সোসাইটিটা, আমি মুক্তিযুদ্ধ 71-এ দেখিনি, কিন্তু ইতিহাসে যতটুকু সীমাবদ্ধ পড়াশোনার মাধ্যমে যেটা আমরা দেখতে পাই, একটা সময় প্রত্যেকেরই আমাদের এক একটা রাজনৈতিক স্ট্যান্ড থাকতে পারে, কিন্তু কমন প্রশ্নে সবাই কিন্তু এক কাতারে এসে গিয়েছিলাম। কিন্তু সেই জিনিসটা আজকের বাংলাদেশে এসে দেখতে পাই না। যখনই একটা অন্যায়ের কাজ হচ্ছে, আমি যদি পলিটিক্যাল পার্টির হই, সেই পলিটিক্যাল পার্টির কেউ করলে আই রিমেন সাইলেন্ট, আবার আদার করলে আই রিমেন ভোকাল। এবং এইটা যেমন আমাদের পোলারাইজেশনের এটা দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টেলেকচুয়াল জায়গাগুলোকে কর্পোরেট ওয়ার্ল্ড স্পন্সার্ড বাই সার্টেন বিগ শর্ট মিডিয়া ইন্ডাস্ট্রিজ অর ইন্ডাস্ট্রিয়াল এরা করছে। এবং তারা যখন হচ্ছে কেউ যদি একটা ইস্যুকে প্রমোট করছে, আরেকটা কর্পোরেট সাপোর্টেড মিডিয়া সেটা রিমেন সাইলেন্ট। আমরা সুন্দরবনের ক্ষেত্রে দেখেছি এবং অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমার ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, যে কোনো হুয়েভার ইউ থিঙ্ক ইউ আর কমফোর্টেবল, ইউ ক্যান সে এই কর্পোরেটাইজেশনটাকে ডিকর্পোরেটাইজেশন of civil society and the intellectuals intellect, how we can do this? That's one question. And last one question is that আমরা যে সব কিছু এখন আন্দোলনগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। কিছু হলে আমরা শাহবাগ আর শহীদ মিনার, আমরা কেন মাসে চলে যেতে পারছি না? বিভিন্ন যেসব জায়গায় হচ্ছে মাস আকারে কেন আমরা সিভিল সোসাইটি বা ইন্টেলেকচুয়াল পিপলরা যাচ্ছি না? যেখানে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি গ্র্যাজুয়ালি ওভার দ্য ইয়ার্স তারা কিন্তু মাস পিপলের মধ্যে চলে গিয়ে তাদেরকে ক্যাপচার করে ফেলছে। সেখানে আমাদের কিন্তু, আমরা যে আকিমুন নাহার বোধহয় বলার চেষ্টা করেছেন যে আমাদের ভাষাগত ইন্টেলেকচুয়াল আমরা যারা করছি সব কিন্তু ফেসবুক বা ইন্টেলেকচুয়াল লিখিত মিডিয়াতে, কিন্তু সেই ভাষাটাকে কি করে আমরা জনতার কাছে আমাদেরকে সহজভাবে তাদের কাছে যদি আমরা না পৌঁছাতে পারি, একটা প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট না করতে পারি, আমরা খালি এই ফোরামে কথা বলবো, কিন্তু অ্যানাদার 40 ইয়ার্সে কিন্তু সিচুয়েশন কোনো চেঞ্জ হবে না। থ্যাংক ইউ। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে সবার কাছেই যাব আপনাদের। ছোট্ট একটা প্রশ্ন মাহবুব আজিজ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে ফারুক ওয়াসিফ সাহেবের ওনার একটা প্রশ্নের প্রতিবাদ যে বাঙালি মুসলমান এরকম কোনো বিষয় না, মানে আসলে তাহলে আমরা কোনটা? একটু আমি আপনার কাছ থেকে একটু ডিটেলস ইন ব্রিফ অফকোর্স। আচ্ছা, ওখানে প্রশ্নগুলো নেই। জি বলবো? আচ্ছা, না একটু প্রশ্ন শুনে নিই। আচ্ছা, আমার তো লিখে রাখা উচিত। আমার প্রশ্নটা আসলে যুদ্ধ কেন্দ্রিক, যেহেতু এটার শিরোনাম হচ্ছে আজকের আলোচনার যুদ্ধ শেষের যুদ্ধ। আমরা মনে করি আসলে আমাদের যুদ্ধটা এখনো শেষ হয়নি, এটা চলছে। তো আমার যুদ্ধটা আসলে 1971-এর যুদ্ধ নিয়ে, যে এটাকে অনেকে বলে থাকে যে এটা আনফিনিশড রেভলিউশন। আমরা যদি মুক্তিযুদ্ধটাকে ভিয়েতনাম যুদ্ধের সাথে কম্পেয়ার করি, ওই ভিয়েতনাম যুদ্ধ দশকের পর দশক ধরে চলেছে, বাট আমাদের যুদ্ধটা 9 মাসেই শেষ হয়ে গেছে। তো আমাদের দেশ আসলে যেখানে যাওয়ার কথা ছিল, সাম্প্রদায়িকতা বা সমাজতন্ত্র, আমরা সেখানে যেতে পারিনি। তো এটা কি এই মুক্তিযুদ্ধটা, আমরা যে মুক্তিযুদ্ধটা হয়েছে, এটা 9 মাসে শেষ হয়ে যাওয়া বা মুক্তিযুদ্ধটা যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল ওভাবে হয়নি অনেক ক্ষেত্রে, এটার ইম্প্যাক্টটা কি এটার পিছনে আছে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি? ধন্যবাদ। ধন্যবাদ। একটা চমৎকার চিন্তা উদ্রেককারী আলোচনা শুনলাম। তা আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এখানে একটা আলোচনা এসছে যে লেখকরা তাদের লেখনীর মাধ্যমে কত দূর যেতে পারেন। আমার কথা হচ্ছে, আমাদের একটা ঐতিহ্যমণ্ডিত লোকসাহিত্য আছে। এই লোকশিল্পীরা
যা করে গেছেন আমাদের লালন শাহী থেকে শুরু করে, তারা কিন্তু সবটাই মানবমুখী একটা সাহিত্য সৃষ্টি করেছেন। কিন্তু আজকে আমরা দেখছি এদের পৃষ্ঠপোষকতা বলতে নেই, বরং এক একটা গ্রাম থেকে নানা কারণে এদেরকে মানে তাড়ানো হচ্ছে। তা আমার অনুরোধ থাকবে এই ফেস্টে আগামীতে আমরা যেন এই লোকশিয়া সাহিত্য শিল্পীদেরও যেন পৃষ্ঠপোষকতা দেখি এবং এদের একটা তুলনামূলক আলোচনা দুটো পক্ষ মিলে করলেই আমাদের দেশের মানবিক চেতনাটার সম্প্রসারণ ঘটবে, মুক্তি ঘটবে। ধন্যবাদ। আমি আশা করি প্রথম দিন দেখেছেন ছিল এটা, কিন্তু এবছরই প্রথম দিন ছিল। আচ্ছা, আমি দুঃখিত, সরি। আহসান আকবর, আপনাকে দিয়ে শুরু করতে চাই এই প্রসঙ্গটি যেটি প্রথম প্রশ্নে এলো, মানে যে কর্পোরেট সাহিত্য, শিল্প সাহিত্যের বিকাশ, চর্চা এগুলোকেও দখল করে ফেলছে কিনা। কিন্তু এত বড় আয়োজনে তো আবার কর্পোরেটের প্রয়োজন হয়, তো সেই মানে অর্থের প্রয়োজনই হয়, অর্থ ছাড়া তো আসলে শিল্পও হয় না। আহসান আকবর, খুব ডিফিকাল্ট একটা পজিশন, এবং একটু প্র্যাকটিক্যাল ভাবেই বলি যে আমাদের এই ফেস্টিভ্যালটা ফ্রি রাখতে কিন্তু আমাদের কর্পোরেট স্পন্সরশিপ লাগে। এই যে লোগো দেখছেন, তো আমরা যেটা চেষ্টা করি যে মানে এমন কারোর কাছ থেকে টাকা না নেয়ার যাদের একদম হাতে রক্ত আছে, বা আপনাকে কি লিখবেন কি বলবেন সেটা নির্ধারণ করে দেবেন, ওটার কোনো সুযোগ তাদের পায় না, ওটা প্রোগ্রামিং আমাদের। সেটুকু ব্যালেন্সই হয়তো এখন শিল্প সাহিত্যের চর্চাকারীরা করতে পারেন। মাহবুব আজিজ, আপনার কাছে প্রশ্ন ছিল বাঙালি মুসলমান, এই পরিচয়টি নিয়ে আপনার আপত্তি কেন? বাঙালি তাহলে কি হবে, বাঙালি মুসলমান হতে পারবে না কেন? আসলে আপত্তির বিষয় হচ্ছে কি, যেটা ছিল এরকম যে আমরা বাঙালি মুসলমান জাতি পহেলা বৈশাখ উদযাপন করছি, তো বাঙালি মুসলমান জাতি মানে করি বাঙালি মুসলমান বলেছে, বাঙালি মুসলমান বলে জাতি নাই। আচ্ছা, বাঙালি হয়তো কথা চলে, বাঙালি যেমন আছে বাঙালি মুসলমানও আছে। আমরা বাঙালি মুসলমান বলেছিলেন? আমরাও বলিনি, আমি এই বাংলাদেশ বলেছি। আমি কিন্তু ট্যাগ করেছি। আচ্ছা, যাই হোক, তারপরেও এই বাংলাদেশ কি মুসলমান? শুধু মুসলমান? কেন মুসলমান? তাহলে আমরা কেন এই শব্দটি ব্যবহার করব? আমার কথা হচ্ছে, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে যখন আমরা বলতে পারবো, আমি খুব খুশি হব একদিন যদি আমি জীবিত অবস্থায় দেখে যেতে পারি যে আমার পাসপোর্টে রিলিজ মনে হচ্ছে আপনি আর ফারুক ওয়াসিফ একটু তর্ক করবেন, কাজে এই দুজনের কাছে ওই প্রশ্নটিও ছুড়ে দিচ্ছি এই বাঙালি মুসলমানের তর্ক নিয়েই, যে আনফিনিশড রেভলিউশন কিনা। আরেকজন প্রশ্ন করেছেন যে মাত্র 9 মাসে শেষ হয়ে গেল দেখি আসলে আমাদের এই বাঙালি হব না মুসলমান হব, এই তর্ক থেকে শুরু করে এই রেভলিউশনটা আনফিনিশডই থেকে যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি এই প্রসঙ্গটাতেই আসলে আসতে চাচ্ছিলাম যে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এবং কোনোদিন এরকম একটি সময় আসবে যখন আমার পাসপোর্টে রিলিজিয়নে আমি লিখতে পারবো হিউম্যানিটি বা মানবিকতা। আমাকে কোনো একটি বিশেষ ধর্ম লিখতে হবে না, যেমন আমার গায়ের রং আমি লিখতে চাই না, আমি কালো, এটা নিয়ে আমি যথেষ্ট আনন্দিত, বা আমি যাই আমি তা নিয়ে আনন্দিত। এটা নিয়ে আমার লেখার দরকার কি, বা এটা আমার জানানোর দরকার কি, ব্ল্যাক অর হোয়াইট। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যখন একেবারেই খুব প্রাকৃত একটি বিষয়ে আসলে কথা বলছি, যে আমি কেন বলবো আমি বাঙালি মুসলমান বা আমরা বাঙালি মুসলমান, আমরা সংখ্যাগুরু দেখে, এই জায়গাটাতে আমার আপত্তি। আপনি যে কোনো ধর্মই পালন করেন, আমি যে কোনোই ধর্ম পালন করবো না, এটা আমার ঘরের ভেতরে আমি পালন করব। এইটা নিয়ে সমাজে আমি একটা পেশি নিয়ে দাঁড়াবো না, এবং এটা আমি কারো সঙ্গে আলোচনা করে, আমার খুব সাধারণ বুদ্ধিতে আমি যেটুকু বুঝি, আমি আমার পিতা মাতার সঙ্গে আলোচনা করে আমার ধর্মটি নির্ধারণ করি নাই। যেহেতু করি নাই, সেইটি কেন বিখ্যাত, কেন এটি সংখ্যাগুরু, সেটাও আমার বোধে আসে না। একটু শেষ করি। আর 9 মাসের যে ব্যাপারটি হচ্ছে যে এটা আসলে একটা ধারাবাহিক যুদ্ধ। আমাদের যে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল, আমরা মনে করি যে এটা আসলে বিভিন্নভাবে এখনো চলছে, এবং একটি যুদ্ধ তো শেষ হওয়া দরকার ছিল, আমরা একটি দেশ পেয়েছি, এটা নিয়ে আসলে আফসোসের কিছু নাই, এটা খুব বড় ধরনের সাফল্যই আমাদের। কিন্তু তারপরে যেই ঘটনাগুলো ঘটেছে, আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায়, রাজনীতিতে, বিশেষ করে রাজনীতি যারা করেন, লেখকরা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে পারেন না, রাজনীতি যারা করেন তারা যদি বৃহত্তর জনগোষ্ঠীকে সমতা ভিত্তিক দৃষ্টিতে দেখতেন, তাহলে অনেক বেশি সুবিধাজনক হতো। বিশেষ করে আপনি জানবেন কিনা, এখন স্কুলগুলোতে আসলে ধর্মশিক্ষা নামে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। ইংরেজি মাধ্যম স্কুলে অন্য ধর্মের ছেলে মেয়েদেরকেও ইসলাম পড়তে হচ্ছে। তো এই যে বিষয়গুলো আমরা একদম তৃণমূল পর্যায়ে আসলে মানবিক, আমরা মানুষ হই, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, মানুষ মানুষ। ধন্যবাদ। ফারুক ওয়াসিফ, শেষ মন্তব্য এই প্রসঙ্গে। ভুল বোঝার অবকাশ থাকবে, তো তারপরও চেষ্টা করি যে বাঙালি মুসলমান এটি কি কোনো দ্বন্দ্ব সমাস? মানে বাঙালি হিন্দু বাঙালি হতে পারবে,
একজন বাঙালি হিন্দুর না, যিনি বাঙালি মুসলমান নিয়ে আপত্তি করেছেন তিনি বাঙালি হিন্দু নিয়ে আপত্তি করবেন, আমি শেষ করি। না, আমি বলি যে দুটার কোনোটাতেই আমার আপত্তি না, আমার ব্যক্তিগত কথা। আমরা বলবো বাঙালি মুসলমান। না, আমি কথা শেষ করতে দেবেন। সেটা হচ্ছে 19 শতকে যে বাঙালিত্বে নির্মাণ করা হলো, কলকাতার জমিদার শ্রেণীর ভদ্রলোকেরা, মধ্যবিত্তেরা, এমনকি আপনি বঙ্কিমচন্দ্রের রচনায় যান, সবার রচনায় যান, সেখানে বাঙালি মানেই সমার্থক প্রায় হিন্দু হিসেবে দাঁড়ালো। সেই হিন্দু সকলে না, দলিত না, অচ্ছুত না। এবং এই যে বাঙালি, সে বাঙালির ইতিহাস মাত্র 300-400 বছর ধরে বাঙালি বলা হয়। ত্রয়োদশ শতকে যে প্রথম তারানাথের যে বুদ্ধিস্ট হিস্টোরি বই, আমি ওটা ঘেটে দেখেছি, প্রথম এই ভূখণ্ডে লিখিত একটা ইতিহাস বই, সেখানে কোথাও বাঙালি শব্দ নাই। চর্যাপদে আছে। চর্যাপদে কিভাবে আছে যে আজি ভুসুকু বাঙালি ভইলি, সে বিপদে পড়ে অনেক মানুষের সঙ্গে, একটা পদ্ম পাতার মতো অনেক মানুষের সঙ্গে মিলে গেল, এবং মিলে যাওয়ার মধ্য দিয়ে সে একটা উচ্চ শ্রেণী থেকে নিচু শ্রেণীতে আসলো এবং এটা ঐক্যবদ্ধ হলো। এই ঐক্যের নাম ছিল বাঙালি, এবং এটা ছিল একটা প্রতিরোধী ঐক্য। আমরা বাঙালি শব্দটা দুইটা গণহত্যার সময় উচ্চারণ হতে দেখেছি। একটা গণহত্যা হচ্ছে বৌদ্ধ গণহত্যা, যে এই ভূখণ্ডে হয়েছে, তখন সেই সময় লিখিত চর্যাপদে বাঙালি শব্দটা এসেছে পজিটিভ অর্থে। দ্বিতীয়বার যখন পাকিস্তানিদের গণহত্যা, সেই গণহত্যার সময় বাঙালি শব্দটা এসেছে। এই বাঙালি ভেতরে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, কোনো বাঙালি বৌদ্ধ হবে, কিন্তু সাঁওতালিদের বাঙালি বানানোর চেষ্টা বন্ধ করতে হবে, পাহাড়িদের বাঙালি বানানোর চেষ্টা। আমার প্রশ্ন যেটা, যে বাঙালির মধ্যে মুসলমান, এটার মধ্যে কোনো বিরোধ নাই। আমি একই সঙ্গে ফুটবল খেলা দেখি এবং একই সঙ্গে রবীন্দ্রনাথ গান পছন্দ করি, এর মধ্যে যেমন বিরোধ নাই। এই আলোচনা 68 সালে 69 সালে বদরুদ্দিন উমররা করে শেষ করে দিয়েছেন যে বাঙালি মুসলমানের মধ্যে কোনো বিরোধ নাই, দুটো আলাদা জিনিস। একটা ধর্ম পরিচয়, একটা তার জাতিগত পরিচয়। আমাদের আরেকটা পরিচয় আমরা অর্জন করেছি, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচয়। আমরা বাংলাদেশি রাষ্ট্রের বাঙালি, এবং এই রাষ্ট্রের কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, কেউ আস্তিক থাকবে। শেষ করতে হবে। আমি একদম শেষ প্রশ্ন আকিমুর রহমান আপনার কাছে দুজনের প্রশ্ন মিলিয়ে জিজ্ঞেস করতে চাই। এই প্রথমজন প্রশ্ন করেছিলেন যে সহজে পৌঁছানো যাবে কি করে, আর লেখকরা লেখা নিয়ে, আর আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে লোকসাহিত্য তো আছে যা ভীষণভাবে মানবমুখী, মানবকেন্দ্রিক, তা কেন আরও পৌঁছে দেওয়া যাচ্ছে না? যিনি লোকসাহিত্য নিয়ে প্রশ্ন করেছেন তাকে অনেক ধন্যবাদ জানাই, এই বিষয়টি আপনি মনে করেছেন। কথা হচ্ছে যারা আমাদের এখানে যারা লোকসাহিত্যের কাছ থেকে অবিশ্রাম ঋণ নিচ্ছেন, পঠন পাঠন করছেন, তাদের কিন্তু একটা বড় অংশ আছে, কাজ করে যাচ্ছেন। হয়তো আজকের এই লিটারেচার ফেস্টিভ্যালে আমরা এই মুহূর্তে করছি না, আগের সেশনও তো হয়ে গেছে, আপনি জেনেছেন। এবং তাদের যেমন সম্প্রতি আমি পড়লাম যে মনসা মঙ্গলকে ইংরেজিতে গদ্য সংস্করণ করে কায়সার হক বাইরে প্রকাশ করেছে, এবং সেটা খুবই নন্দিত হয়েছে। এরকম করে ওই সব, আমি ব্যক্তিগতভাবে কিন্তু ওই লোকসাহিত্য, ময়মনসিংহ গীতিকা বা মঙ্গল কাব্যগুলো থেকে কিন্তু বিপুল 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 উপাদান নিই এবং আমার রচনায় তুলে ধরার চেষ্টা করি একটু সরলীকৃত রূপে। তারা কিন্তু আছেন আমাদের আলো এবং হাওয়ার মতো হয়ে, আমাদের অনুপ্রেরণা, আমাদের রক্তকণিকার ভেতর হয়ে আছে, এবং যারা সেখান থেকে ঋণ অবিশ্রাম নিচ্ছেন বা ঘুরে ফিরে আমরা তার কাছে যাচ্ছি, হয়তো সবসময় উচ্চারণ করি না, বেখেয়ালে বা অন্যমনস্কতা বশত। আরেকটা কি প্রশ্ন? যে এটাই, যে লেখকদের এই যে কি করে সহজে পৌঁছতে পারবে আর লোকসাহিত্য, দুটো মিলিয়ে আমি প্রশ্ন করেছিলাম, দুটো প্রশ্ন দুজনের কাছ থেকে এসেছে। তারা একটা প্রমাণ কিনা যে আসলে সহজভাবে তো খুব কঠিন কথা বলা যায়। মানে ধরুন খুবই জনপ্রিয় গান জাত গেলোর কথাই যদি বলি, তাহলে সেটা তো খুব সাধারণ মানুষের কাছেও পৌঁছে যেতে পারে। লালন ভাগ্যক্রমে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছেন এখন, কিন্তু উনি উচিত কথা বলা সবাই এত জনপ্রিয় হন না। কিন্তু উনি ছাড়াও আমাদের যে, আমি যে ময়মনসিংহ গীতিকার কথা উল্লেখ করলাম, সেখানে যে সরল কবিরা আছেন, একেবারে লোক জীবনের অংশে, মহুয়া যিনি লিখেছেন, বা দেওয়ানা মদিনা যারা লিখেছেন, বা মলুয়া যিনি লিখেছেন, বা চন্দ্রাবতী যেখান থেকে এসছেন, তাদের কথা কিন্তু একেবারে জীবনের গভীরতম বেদনার কথা, গভীরতম সত্যের কথা আছে বলে জনগণের কাছে পৌঁছেছে। আর আমরা এখন কিন্তু নিরন্তর সেই সাধনায় করে যাচ্ছি মানুষের কাছে পৌঁছানোর। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতেই হবে, বারবার আমরা অন্য সেশনের সময় নিচ্ছি, সেটা আসলে অন্যায় হচ্ছে। সেটা তো আপনি যখন সাহিত্যকর্ম করবেন তাহলে সেখানে অলোক এবং লোক বিভাজন করতে পারে, এটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত দর্শন এবং দৃষ্টিভঙ্গির উপর। আপনার
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আমরা হয়তো ভুল করছি, কিন্তু আপনার কি মতামত? লোক অলোক বলে কিছু আছে কিনা সাহিত্যে? লোক এবং অলোক, আমরা লেখকদের সাথে আসলে ঢাকা লিটফেস্ট প্রাঙ্গণেও নিশ্চয়ই আলাপ করতে পারবো। ধন্যবাদ আহসান আকবর, ধন্যবাদ ফারুক ওয়াসিফ, ধন্যবাদ মাহবুব আজিজ, ধন্যবাদ আকিমুর রহমান, ধন্যবাদ দর্শক মনোযোগ দিয়ে এতক্ষণ কথা শুনবার জন্য। অসংখ্য ধন্যবাদ।